हाँ 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 डब्बा हाँ टू लाइन हो लग रही 2 टू 3 टू 2 टू हाँ আজকে তারা সাহিত্য অধঃপতন পত্রিকা বিমল কুমার পত্র বিশেষ সংখ্যা ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান শুভ সূচনা। আমরা মাননীয় বঙ্গবন্ধু থেকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী মাননীয় মনোজ কুমার রাও। আমরা আনন্দিত, আমরা গর্বিত। মন্ত্রী তার মূল্যবান সময় আমাদের মাঝে দিয়েছেন। অনেক ব্যস্ততার মাঝেও আমাদের তিনি সময় দিয়েছেন এবং আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের অনুষ্ঠানে সামিল হয়েছেন। তাকে আমরা শ্রদ্ধানত মস্তকে স্বাগত জানাচ্ছি। আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকে যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠান, তাকে মাননীয় বিমল কুমার টপ্পু মহাশয়কে যে ভাষায় মানুষ স্বপ্ন দেখে
শ্রদ্ধা জানাতেই আজকে আমাদের এই সমবেত হওয়া। আজকের এই সকাল তাইটা একটি অনুষ্ঠান নয়, এ এক উৎসব, শব্দের উৎসব, সৃষ্টির উৎসব, সংস্কৃতির উৎসব। পুরো ভাষা ও সাহিত্যের প্রখ্যাত কবি, গল্পকার ও নাট্যকার শ্রদ্ধেয় বিমল কুমার টপ্প মহাশয়কে নিবেদিত। বিমল কুমার টপ্প বিশেষ সংখ্যার প্রকাশ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত সকল গুণীজন, সাহিত্যিক, গবেষক, সংস্কৃতি কর্মী এবং প্রিয় অতিথিদের জানাই আন্তরিক শ্রদ্ধা, উষ্ণ অভিনন্দন এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে স্বাগত। আমরা এখন মঞ্চে আহ্বান জানাচ্ছি পুরো ভাষা আন্দোলনের অন্যতম মুখ, পুরো ভাষা আন্দোলনের, পুরো ভাষা রক্ষা আন্দোলনের অন্যতম মুখ মাননীয় রামপ্রসাদ তির্কি মহাশয়কে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট ইতিহাসবিদ, বড় সাহিত্যে মাননীয় হীরাচরণ নাজির মহাশয়কে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছে বিশিষ্ট লোক গবেষক মাননীয় প্রমোদ নাথ মহাশয়কে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আরেকজন মানুষকে পেয়ে আমরা গর্বিত। একটি মুহুর্তের ছায়া যেমন তার শিকড়ের শক্তিতে বিস্তৃত, তেমনি একজন মানুষের জীবনও গড়ে ওঠে পরিবার, মূল্যবোধ ও স্নেহের অদৃশ্য ভিত্তির ওপর। যে ঘরে আদর্শের বীজ বোনা হয় সেখান থেকে জন্ম নেয় সমাজের পথ প্রদর্শন। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছে সেই শ্রদ্ধ অভিভাবক, যা স্নেহ, শিক্ষা, জীবন দর্শনের আলোয় বেড়ে উঠেছে আমাদের কুমারগ্রামের গর্ব, মাননীয় বন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী শ্রী মনোজ কুমার দাস। শ্রদ্ধ বৃত্তি সম সেই মানুষের প্রতি কানাডা সাহিত্যের আলোকদত্ত পরিবারের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও আন্তরিক অভিনন্দন, সাদর অভ্যর্থনা। সশ্রদ্ধ করতালের মধ্যে দিয়ে আমরা স্বাগত জানাই মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় বৃত্তিদেরকে। তার উপস্থিতিতে আজকের অনুষ্ঠান প্রলম্বিত হয়েছে। আমরা মন্ত্রীর পিতৃদেরকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। মাননীয় রামকুমার মুখোপাধ্যায়, তাকে আমরা মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় সঞ্জয় ছেত্রী মহাশয়, তাকে আমরা আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। মন্ত্রীকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে দিচ্ছে তারাবা পত্রিকার সম্পাদক ডক্টর আশুতোষ বিশ্বাস মহাশয়। এবার যাকে নিয়ে আজকের আয়োজন, পুরো ভাষা এবং সাহিত্যের প্রখ্যাত কবি, গল্পকার ও নাট্যকার শ্রদ্ধেয় বিমল কুমার টপ্প মহাশয়কে বরণ করে নিচ্ছে তারাবা পত্রিকার সহ সম্পাদিকা ডক্টর স্বাগতা বিশ্বাস। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় শ্রী বিমল কুমার টপ্পকে আমরা বরণ করে নিচ্ছি। এবার আজকের অনুষ্ঠানের সভাপতি এবং পুরো ভাষা রক্ষার আন্দোলনের অন্যতম মুখ মাননীয় রামপ্রসাদ তির্কি মহাশয়কে আমরা পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিয়েছি। আমাদের উত্তরের গর্ব, বিশিষ্ট ইতিহাসবিদ
মাননীয় হীরাচরণ নার্জিনারী মহাশয়কে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন সহ সম্পাদিকা ডক্টর স্বাগতা বিশ্বাস। বিশিষ্ট লোক গবেষক, আমরা তাকে সবাই চিনি, মাননীয় শ্রী প্রমোদ নাথ মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্পাদিকা তারা পত্রিকার সম্পাদিকা ডক্টর স্বাগতা বিশ্বাসকে। মাননীয় শ্রী ডেভিড বরা, সম্পাদক অল অসম গুরু সাহিত্য সভা, তাকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নেওয়ার জন্য সম্পাদক তারা পত্রিকার সম্পাদক ডক্টর আশুতোষ বিশ্বাসকে অনুরোধ করছি। আমাদের মাঝে আরেকজন বিশিষ্ট উপস্থিত আছে, মাননীয় সঞ্জয় ছেত্রী মহাশয়, তাকে আমরা বরণ করে নিচ্ছি। তাকে বরণ করে নেওয়ার জন্য তারা পত্রিকার সম্পাদক মাননীয় আশুতোষ বিশ্বাস মহাশয়কে অনুরোধ করছি। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আরেকজন বিশিষ্ট মানুষ এই মঞ্চে আসন গ্রহণ করেছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ। মাননীয় শ্রী শশীভূষণ পাণ্ডে, তাকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি সামন পত্রিকার সম্পাদক মাননীয় শ্রী অভিজিৎ ভৌমিককে। এদিকে মুখ করো। থ্যাংক ইউ। প্রদীপ কেবল একটি শিক্ষা নয়, এ আমাদের জ্ঞান, প্রজ্ঞা ও মানবতার প্রতীক। আরেকটি চারা গাছ কেবল একটি বৃক্ষ নয়, এই ভবিষ্যৎ পৃথিবীর প্রতি আমাদের দায়বদ্ধতার অঙ্গীকার। মাননীয় মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদেরকে অনুরোধ করছি প্রদীপ উজ্জ্বলন এবং পৃথিবীর জলসিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। মাননীয় রামপ্রসাদ মুখোপাধ্যায়, সম্পাদক অরিন্দ পত্রিকা, তাকে আসন গ্রহণ করবার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কবি অভিজিৎ রায়, তাকেও আমরা বরণ করে নিচ্ছি। তারা পত্রিকার সহ সম্পাদিকা মাননীয় স্বাগতা বিশ্বাস মহাশয়কে আমি অনুরোধ করছি তাদের বরণ করে নেওয়ার জন্য। এবার মাননীয় মন্ত্রী এবং অন্য মন্ত্রীবর্গকে আমি অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলন এবং বৃক্ষে জল সিঞ্চন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করুন।
একটি বিশেষ ঘোষণা, রাস্তার উপর একটি বুলেরো গাড়ি রাখা আছে, অনুগ্রহ করে সেই গাড়িটি সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। গাড়ি চলাচলে একটু অসুবিধা হচ্ছে, অনুগ্রহ করে গাড়িটি একটু সরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। প্রদীপ প্রজ্বলন এবং বৃক্ষে জলসিঞ্চনের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের বন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী মাননীয় মনোজ কুমার রাও এবং উপস্থিত অতিথিবর্গ, বিশিষ্ট ইতিহাসবিদ মাননীয় শ্রী হীরাচন্দ্র সেনানী, বিশিষ্ট লোক গবেষক মাননীয় শ্রী প্রমোদ নাথ, আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় শ্রী রামপ্রসাদ দেবী এবং অন্যান্য অতিথিবর্গকে আমি অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলন এবং বৃক্ষে জলসিঞ্চনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করবার জন্য। মানুষ বাঁচুক মানুষের জন্য, সংস্কৃতি বাঁচুক মানুষের হৃদয়, অনুভূতি আবৃত্তি শুরু করার জন্য। যেখানে গল্প থেমে যায় সেখান থেকে কবিতার জন্ম। আজকের অনুষ্ঠানের প্রথম স্বীকৃত নিবেদন উদ্বোধনী আবৃত্তি মাননীয়া শ্রীমতী স্বাগতা বিশ্বাস এবং শিশু শিল্পী শিও বিশ্বাস, সহা বিশ্বাস এবং একটি ঘোষণা করতেই হয় যে মা এবং কন্যা দ্বৈত কণ্ঠে আমরা আবৃত্তি শুরু করি। মাইকের দায়িত্বে যিনি রয়েছে অনুগ্রহ করে তাকে এখানে আসবার জন্য অনুরোধ করছি। হ্যালো, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ হৃদয়ে, সকল অহংকার হে আমার দুর্বল চোখের জলে। নিজের হইতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, আপনার শুধু ভেড়িয়া ভেড়িয়া ঘুরে ঘুরে পলে পলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার না যেন করি প্রচার আমার আপন মাঝে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়া হৃদয় পদ্মদলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নমস্কার। খুব সুন্দর একটি আবৃত্তি আমরা শুনলাম। একটি স্বপ্ন থেকে জন্ম হয় একটি আন্দোলন, একটি শুভ অপরাহ্ন। মঞ্চে উপবিষ্ট আমাদের বন পরিবেশ মন্ত্রী মাননীয় শ্রী মনোজ কুমার রাও মহাশয়কে প্রণাম ধন্যবাদ জানাই। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের এই সময় জ্যোতিষী রবির আলো প্রদানকারী সেই সব সরস্বত ব্যক্তিত্ব
যাদের আমরা বলে আনার কোনো ক্ষমতা নেই, কিন্তু তারা প্রত্যেকেই নিজ নিজ গুণে সমৃদ্ধ। তারা এখানে এসেছে ছোট্ট তারার মতো একটা সাহিত্য পত্রিকা কেন্দ্র করে তাদের ভাবনা সারা দিয়েছে। মঞ্চে উপবিষ্ট আছেন হীরাচরণ গার্জিনারি, উপবিষ্ট আছেন বঙ্গরত্ন শ্রী প্রমোদ নাথ মহাশয়, উপবিষ্ট আছেন এখানকার গুরু ভাষা দিকপাল ব্যক্তিত্ব, ভাষা আন্দোলনের ব্যক্তিত্ব রামপ্রসাদ তির্কি মহাশয়, উপস্থিত আছেন আমার কলকাতা থেকে আগত কবি বন্ধু মাননীয় অভিজিৎ রায় মহাশয়, আছেন কবিতা আনন্দম কবিতা পত্রিকার সম্পাদক কলকাতা থেকে রামমোহন মুখোপাধ্যায় মহাশয়, এবং আরও আছেন বিদগ্ধ ব্যক্তিত্ব যাদেরকে আমি এই অনুষ্ঠানে আমি ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। আমার সর্বাগ্রে প্রণাম রইল আমার সামনে উপবিষ্ট সেই সমস্ত দিকপাল নক্ষত্র লোকের এক আলোকমানা, যে আলোকমানার আলো দিয়ে পৃথিবীটা চলছে। পৃথিবী থেকে ছাড়িয়ে দূর সমুদ্র মহাসমুদ্রের ওপারে নক্ষত্র লোকের ওপারে যে আলোক বিন্দু আছে, চেতনার সেই আলোক বিন্দুকে তুলে নিয়ে যারা মর্তলোকের মানুষকে আবিষ্কৃত করছেন, মর্তলোকের মানুষকে প্লাবিত করছেন, সেই সমস্ত সৃষ্টিধর, সেই সমস্ত ব্রহ্মা সদৃষ্ট মানুষের পায়ে আমি প্রণাম জানাই। তারা একটা ছোট্ট পত্রিকা, ছোট্ট একটা স্বপ্ন নিয়ে যখন কলেজ জীবনের ছাত্র আমি তখন থেকে এই পত্রিকা শুরু করেছিলাম। পত্রিকার আলোতে বয়স হবে 23-24 বছর, কিন্তু আক্ষরিক অর্থে বয়স 11 বছর। অর্থাৎ মাঝে যখন তখন সে বিনা কারণে বিনা নোটিশে বন্ধ হয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে আবার নতুন করে উজ্জীবিত হচ্ছে। এই উজ্জীবনের মূল কারণ হচ্ছে আকাশের মেঘ। দূর থেকে দেখা সমুদ্রে যে আলো বিদায় এখান থেকে ঢাকা মেঘ, সে মেঘ থেকে যখন আমরা আলো দেখতে পাই না, কবি সাহিত্যিকরাও হৃদয় চেতনা থেকে সে আলো আসেনি বলে হয়তো আমরা এটা মেনে নিই যে সাহিত্য এবং পত্রিকা নিরবধিকার একই গতিতে একই সময়ে চলতে পারে না। আমরা সেই ব্যাপারটাকে ব্রেক করে দিয়েছি, তার মানে আমরা বেঁচে আছি। নিঃশ্বাস না নিলে যেমন প্রশ্বাস নিতে পারি না, না হলে বুঝতে পারি না আমরা হৃদয় আমরা বেঁচে আছি কিনা। বেঁচে থাকার এটাই তো একটা ধর্ম। কখনো থেমে গিয়ে আবার কখনো নিজেকে প্রমাণ করে আমি বেঁচে আছি। আমাদের সকলের মনে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথা, নিরুপমার কথা, যে মরিয়া প্রমাণ করিয়াছিল সে এতদিন বেঁচেছে। আমার তারারা হচ্ছে সেই পত্রিকা, সেই শব্দ, এই শব্দের মধ্য দিয়ে আমরা এবং আপনারা সেই কবি, সেই শব্দ ধারক, সেই শব্দ বাহকেরা যারা রাতের পর রাত, দিনের পর দিন সময় সমস্ত কিছু অতিক্রম করে নিয়ে একের পর এক শব্দ কলাকার সাজিয়ে চলেছেন, সেই কলাকার কাজ ধরে আমরা এগিয়ে যাই, আমরা ভাবিত হই, আমরা আনন্দিত হই। অনেকে এই সমস্ত মানুষকে পাগল বলে, অনেকে বলে এরা সময় থেকে অনেক দূরে চলে গেছে। কথাটা কিছুটা হলো সত্যি, কারণ তারা শুধু খাওয়া দাওয়া ঘুম পাড়া এটাই যে জীবন, এটা মনে করে না। জীবনের অধিক আরো কিছু আছে। আমি প্রমাণে ছোট ছোট বিভিন্ন জায়গায়, গ্রামে গঞ্জে, শহরে মফস্বলে প্রতিদিন প্রতি মুহূর্তে একটা করে কবিতা, একটা করে কবিতা পত্র, একটা করে সাহিত্যপত্রের জন্ম হচ্ছে। আমি জানি আজকে তারার এই আসনে বিমল কুমার টপ্প মহাশয়ের আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান, এই আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছে আমাদের মাননীয় মন্ত্রী, বনমন্ত্রী মাননীয় শ্রী মনোজ কুমার বোরা মহাশয়। এই আমার তারার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এই প্রাপ্তিকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই যে মানুষের জন্য এখনো মানুষ আছে, কবিতার জন্য এখনো কবিতা লেখা হয়, মানুষের জন্য মানুষ এখনো কবিতা লেখে, এখনো ভাবে, এখনো রাত জেগে স্বপ্নকে ধরে নিয়ে আসে। কারণ তারা স্বপ্ন দেখতে ভালোবাসে। সেই তারা আলো পত্রিকা, তারা আলো পত্র, সেই আলো বিদারী নক্ষত্রকে তুলে আনতে চায়। যারা সময়ের মধ্যে আছে কিন্তু তাদেরকে ধরা যাচ্ছে না, তাদেরকে চিনেও চিনছে না। আমি জানি বিমল কুমার টপ্পর মতো এই ক্ষমজন্মা ব্যক্তিত্ব, যাকে আমরা কেউ হয়তো ভাবে আমল দিই, সেভাবে পাইনি। তিনি যেভাবে তার শিক্ষা, তার কর্মক্ষমতা, তার লেখা, তার শিল্প, তার সাহিত্য তাকে চারিদিকে ছড়িয়ে দিয়েছে। আমাদের বাংলা সাহিত্য, আমাদের বাংলা ভাষা, আমাদের অঞ্চল থেকে সম্মান দিতে পারেনি। সম্মান দিয়েছে কে? রাঁচি বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রছাত্রী তাকে নিয়ে গবেষণা করছে। আমার খুব আত্মশ্লাঘা হচ্ছে, আমার খুব ভালো লাগছে। তারার মতো একটা ছোট্ট পত্রিকা এইরকম
প্রমুখ মহাশয় থেকে রাঁচি বিশ্ববিদ্যালয়ে দুজন গবেষক অর্থাৎ গবেষণা করে পিএইচডি ডিগ্রি দখল করেছেন। তারা দুজন আছে অনুষ্ঠানে এসেছেন। কত বড় প্রাপ্তি! যাদের হৃদয়ে একটু জ্ঞান, একটু সময়, একটু কথা, একটু অক্ষর আছে, তারা বোঝেন বিমলবাবু কোন জায়গায়। সেই রকম জায়গায় মানুষকে রেখে আমরা আনন্দিত হলাম, আমরা তাকে ঘিরে উষ্ণতা প্রাপ্ত হলাম, আমরা তার আলোতে আমরা আনন্দিত হলাম। বিমলবাবু আমাদের চাঁদ, আমরা সেই চাঁদের আলো থেকে আমরা একটু যদি দিতে পারি, তার সঙ্গে থেকে যদি আমরা সেই সৌভাগ্য, সেই সক্ষমতা আনতে পারি, সেটাই আমাদের প্রাপ্তি। আমি বিশেষ কিছু বলবো না, আমি অনেক কথা বলে ফেললাম, আবেগ গঠিত কণ্ঠে হয়তো অনেক বলে ফেললাম। আমি জানি যারা আবেগদীপ্ত হয়ে কথা বলে, সত্যি কথা কতটা বলে, কিন্তু মন থেকেই বলে। এই মনের মধ্যে ভুল ভ্রান্তির জায়গা সেটাই। আমি আমার সামনে উপবিষ্ট যাদের আছে, যারা এই অনুষ্ঠান শোনার জন্য, অনুষ্ঠানকে সালঙ্কৃত করার জন্য এসেছেন, তাদের কাছে নত মস্তকে প্রণাম জানাই। তাদের সেই ব্রহ্মসত্তাকে আমি প্রণাম জানাই। আমি চাই আগামী দিনে এইরকম কোটি কোটি নক্ষত্র জ্যোতিষ্ক লোক যারা বাইরে পড়ে আছে, তাদেরকে যেন আমরা খুঁজে খুঁজে বার করতে পারি। কারণ এদেরকে না খুঁজলে আমাদের আগামী প্রজন্ম হয়তো মানুষ হবে না। আগামী প্রজন্ম হয়তো আমাদের ইতিহাস ভুলে যাবে। আমরা জানি সাতটি ভাষার কবি আমাদের বিমল কুমার টপ্প। সে আমি জানি এই গ্রামের মধ্যে এমন সাতটি ভাষার মানুষ আছে যারা বাড়িতে সেই সাতটি ভাষায় কথা বলে, বাইরে তো কথাই বলে না, নিজেকে হীনমন্যতায় ভোগে। সেই জায়গায় যেন আমাদের না হয়, আমরা যেন মুখ করে বলতে পারি আমার মাতৃভাষা আমার অধিকার, মাতৃভাষা আমার গর্ব। সেই গর্বের জায়গা থেকে বিমল কুমার টপ্পকে দেখে আমরা শিখতেও শিখতে পারি। সবাইকে ধন্যবাদ জানাই। আমি আর বিশেষ কিছু বলবো না, মাইক্রোফোন আমি বলে দিচ্ছি। সবার কাছে আবার নমস্কার, আবার চলতে থাকুক। আজ আপনারা জানেন হয়তো সবাই যে আমাদের এই অঞ্চলের একটি খুব তারা পত্রিকার বিমান কুমার দত্ত বিশেষ সংখ্যা প্রকাশ করার জন্য এবং উপস্থিত অতিথিবর্গকেও আমি অনুরোধ করছি এই সংখ্যাটি মনোরম অঞ্চলে মন্ত্রীর সঙ্গে আপনারা অংশ নিন। করতালি আরে করা হবে, ভুলে গেছে। তারা পত্রিকার বিশেষ সংখ্যা সবাই হাতে হাত। আরো বেশি কিছুক্ষণ এই অনুষ্ঠান থাকবে, অনুষ্ঠান চলবে। আমরা এখন প্রার্থনা কর্মকারীর মধ্যে দিয়ে বক্তব্য রাখার জন্য সশ্রদ্ধ আবেদন জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় বন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় শ্রী মানস কুমার কোলাও মহাশয়কে। বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে, তাতে আমি উপস্থিত থাকতে পেরে সত্যি গর্বিত।
মনে করছি আপ্লুত। উপস্থিত সাথে উপস্থিত সমস্ত গুণীজন মঞ্চে উপস্থিত আছেন। আমার প্রত্যেকে চিনি, যিনি দীর্ঘদিন ধরে কুড়ু ভাষার জন্য লড়াই করে যাচ্ছেন। বিভিন্ন সংখ্যা অন্য রাজ্যে প্রকাশিত হয়। আমাদের সকলেরই প্রিয় মাননীয় বিমল টপ্পজি, সাথে উপস্থিত আছেন আরেকজন, যিনি কুড়ু ভাষার জন্য বলতে গেলে নিজের পুরো লাইফটাকেই নিগড়ে দিয়েছেন। সম্পর্ক নিয়ে আমার আর মেসো হন। অ্যাকচুয়ালি আমি চেষ্টা করি, দীর্ঘদিন ধরে চেষ্টা করি যে আমরা যে রূপে আছি, যে রূপে বসবাস করছি, যেখানে আমরা মানুষ হয়েছি, আমরা যেন সেই রূপটা ভুলে না যাই। আমরা দেখেছি, আমিও দেখেছি, অনেকে আছেন বিভিন্ন জায়গায় আছেন যারা একটা জায়গায় চলে গেলে, এক উঁচু জায়গায় চলে গেলে তারা রূপটাও ভুলে যায়। তো আমি চেষ্টা করি যেন সেই রূপটা না ভুলে যেতে, এবং সেক্ষেত্রে আমার ভিতর থেকে যে প্রেরণা, তাদের মধ্যে বেশ কিছু আমার নিকট আত্মীয়রা আছেন, আমার বাবা মা আছেন, আমার আত্মীয় স্বজন আছেন। তাদের মধ্যেও একজন অবশ্যই আমার মেসো রামপ্রসাদজি। তিনি এত বড় আধিকারিক থেকেও, রেলের আধিকারিক থেকেও তিনি সমাজের জন্য, কুড়ু ভাষার জন্য সব কিছু ছেড়ে দিয়েছে। তাই তার জন্য জোরে একটা হাততালি হোক। মঞ্চে উপস্থিত আছেন শ্রী হরিচরণ নাজিনারিজি, উপস্থিত আছেন কবি অভিজিৎ বাবু, অধ্যাপক অশোক চক্রবর্তী, মাননীয় শ্রী ডেভিড বেরা, মাননীয় শ্রী রামপ্রসাদ মুখোপাধ্যায়, আমার সামনে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত আমার সহকর্মী যারা আমার সবসময় সাথে থাকেন, সাথে ছিলেন, সাথে আছেন, তারা সমস্ত ছাত্রছাত্রীরা, বাচ্চাদেরকে গরিব অভিনন্দন জানিয়ে কিছু কথা রাখতে চাইছি। আমি ছোট থেকেই দেখেছি যে এই সমস্ত লোকেরা ছিলেন বলেই আজকে হয়তো বিভিন্ন জাতির মধ্যে এত আমাদের ডুয়ার্স বলতে গেলে মিনি ভারতবর্ষ বলা চলে, বিভিন্ন জনজাতির বসবাস। আর রাভা আছেন, আদিবাসী আছেন, মুড়া, খাড়িয়া, ওরাও, মেঘ, রাজবংশী, বাঙালি, হিন্দি ভাষী, পুরোটাই কিন্তু আমাদের ডুয়ার্সে একটা প্রবল সম্ভাবনা থাকে। এটা হয়েই গেছে, একটার সাথে আর একটা অতপ্রত জড়িয়ে আছে, একটা মিক্সড কালচার রয়েছে। তারপরেও নিজের অস্তিত্ব টিকে রাখা অবশ্যই কর্তব্য। আমি সেটা নিজেও পারিনি, কিন্তু এনারা যারা আছেন তারা কিন্তু করে দেখিয়েছেন। আমি চাইবো আস্তে আস্তে প্রত্যেকে নিজের কালচার, নিজের কৃষ্টি যেন ঠিকঠাক ধরে রাখা যায়। তার জন্য যতটুকু আমি দায়িত্ব পেয়েছি ততটুকু আমি আমার তরফ থেকে চেষ্টা করে যাব। এরকম অনেক অনুষ্ঠানে এসেছিলাম, তখন ক্ষমতা সীমিত ছিল, অনেক কিছু ছিল, ইচ্ছা ছিল, তারপরেও করতে পারিনি। এখন সরকারে এসেছি, এখন বলার অবকাশ নেই বা না করার অবকাশ নেই। আমি চেষ্টা করব, আপনারা যদি কোনো ধরনের কোনো কিছু ডিমান্ড থাকে, যেটা করলে আমাদের এলাকার উন্নয়ন হয়, সমাজের উন্নয়ন হয়, এলাকার শ্রীবৃদ্ধি হয়, আপনারা আমাকে প্রপোজাল দেবেন, আমি সবটাই করে দেওয়ার চেষ্টা করব। এইটুকু আমার থেকে থাকবে। যেহেতু সরকার অনেক বড় দায়িত্ব দিয়েছে বনমন্ত্রী হিসাবে, তাই দায়িত্ব শুধু আমার নয়, আমাদের সমাজের প্রত্যেকেরই। এই সরকার প্রথমবারের মতো এসছে, একদম প্রথম সরকার, আর এটা প্রথমবারের মতো ডাবল ইঞ্জিনের সরকার।
এই সরকার প্রথমেই যেটা করেছে যে উত্তরবঙ্গকে, আমাদের এই ডুয়ার্সকে, তরাইকে, পাহাড়কে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে। এখানকার বিভিন্ন ভাষাভাষী শ্রেণীর মানুষদেরকে গুরুত্ব দিয়েছে। তারই ফলস্বরূপ আপনারা দেখবেন এর আগে একটা দুটো করে মিনিস্ট্রি উত্তরবঙ্গ পেত, এখন ঢালাও করে দিয়েছে। 10খানা মিনিস্ট্রি দিয়েছে এবং বেছে বেছে দিয়েছে। একজন বেঙ্গলিকে দরকার দিয়ে দাও, একজন আদিবাসীকে তাকেও দিয়ে যাও, একজন নেপালিকে তাকেও দিয়ে দাও, মানে পুরো প্ল্যান করে প্রত্যেককে কম বেশি দেওয়ার চেষ্টা করেছে। তার কারণ এই সরকার মনে করে যদি এলাকার সমস্যার সমাধান করতে হয়, যদি সত্যি এলাকার ডেভেলপমেন্ট করতে হয়, এই জনগণের পাশে দাঁড়াতে হয়, তাহলে একমাত্র সেই এলাকার ছেলে, সে এলাকার মেয়ে, তাদের মাধ্যমেই সম্ভব। তো এই সরকারের এই ধরনের চিন্তাভাবনা বোঝাই যাচ্ছে যে আমাদের তারা কত বেশি গুরুত্ব দিচ্ছে। চা বাগানের ক্ষেত্রেও বিস্তীর্ণ এলাকায় প্রথম রুটেই প্রায় 300 কোটির উপরে 313 কোটি টাকার মতো খরচা করছে শুধুমাত্র আদিবাসী মায়েদের, বোনেদের, দাদাদের জন্য, তাদের স্বাস্থ্যের জন্য, তাদের শিক্ষার জন্য, তাদের বাসস্থানের জন্য খরচা করছে প্রথম রুটেই। অল্প অল্প করে এখানেও পর্যটন দিয়েছে, অল্প অল্প করে এখানে বনও দিয়েছে। তার মানে আমাদের এই পুরো ডুয়ার্স, তরাই, বাংলায় বলবো না হিন্দি বলবো? বাংলা বলতে যাচ্ছে তো নাকি নাকি হিন্দি বলবো? পুরো কিন্তু সব পারি না। স্বাধীন কাউকা साधरी तो एक बार तो एक स्पीच लगा कि इस सरकार का में दी है, शिक्षा में दी है, डेवलपमेंट ले हम इनके यहाँ के मिनिस्टर, फॉरेस्ट में दी है, अथी में दी है, टूरिज्म में दी है। इस पूरा क्षेत्र अगर डेवलपमेंट करक लगी तो स्पेशली फॉरेस्ट के लेके टूरिज्म, शिक्षा सब लेके करक लगी। तो इससे चुन चुन के हम ये दी है। मैं कोशिश करूँ एकदम सबसे दूर याद रखबा, हम यहाँ पे बात कर थी ये एरिया से अगर हम इनके कलकत्ता जाए तो सबसे दूर पड़े। तो एक बाटे असम, एक दूसरा बाटे पूरा कलकत्ता बंगाल, और ये बाटे कन्वे नहीं है। जस्ट कुछ देर 3-4 किलोमीटर जा के हम कह रहे हैं कि ये बाटे जा तो पूरा ठोचो में बुझा तो मनुष्य कन्वे नहीं है। तो मैं कोशिश करूँ ये पूरा लेके जहाँ जहाँ बंद कर दिया काफ़ी अच्छा पॉसिबिलिटी है कि यहाँ उन्नयन। तो पर्यावरण भी देखे लगी, साथ ही डिपार्टमेंट हमें खुद के फॉरेस्ट के देखे लगी, टूरिज्म के देखे लगी। मैं कोशिश करूँ आस्ते आस्ते पूरा क्षेत्र के डुआर्स के बड़का सर्किट, उसमें अलीपुर द्वार का भी योगदान रही, एक अच्छा सर्किट बनवाए के लिए, ताकि एटलीस्ट बाहर से जब आवाम कलकत्ता से हो, दिल्ली से हो, बाहर से हो, फॉरेन से भी हो, एटलीस्ट अलीपुर या सिलीगुड़ी में आए के कम से कम 4 दिन 5 दिन यहाँ रहबा। और ऐसे परिस्थिति है एखन एक दिन रहा से खत्म कोनो नहीं खाली घूमने तो 2-4 बक्सा में जाबा और ये जल्दा पड़ा खत्म और कोनो नहीं गरु मोड़ा खत्म। तो मैं ये चीज़ के थोड़े विस्तार करना चाहता हूँ। तो इसका सबका योगदान लगी एखन का थोड़ा थोड़ा जगह में पास में भूटान घाट है, बगल में फांसखावा है, कालीखोला है, रसिक बिल है, सिकिया झोड़ा है, रसोमती है, बक्सा है, सब में अलग अलग से कुछ ना कुछ अलग से प्लान करब, ताकि यहाँ के जितना टूरिस्ट मन आवान आए के काम बेसी सब बटे थोड़े घूमे कोशिश करवा, थोड़े थोड़े आगे सब बटे घूमबा बोले कम से कम आस्ते आस्ते शक्ति आबार बाहर से आके देखबा कि हम इनके यहाँ के आदिवासी मान, यहाँ के नेपाली मान, राभा मान कैसे रहना। जब बाहर से संपर्क हुई तो ऑटोमेटिक हम इनके यहाँ डेवलपमेंट हुई। ये सरकार पहली बार आया है आइए के फास्ट डे काम कर रहा कि लगभग 1 लाख नौकरी के व्यवस्था करी, उधर में 50% शिक्षा दे। तो विषय ये क्लियर है कि सरकार क्या चाहते, कैसे कर आगे बढ़े चाहते। तो ज़्यादा दिन तो नहीं है, लगभग 1.5 से 2 महीना हुआ थे। तो बहुत का कुछ उम्मीद है, थोड़े थोड़े करके साथी बुझे तो ना
যাই হোক না এখানে সেখানে যাই হোক বাংলায় বলছি। তো চেষ্টা করা হচ্ছে যেন পুরোটাই একটা সার্কিট তৈরি করা যায়। আমাদের আগামী 14 তারিখ থেকে 20 তারিখ অবধি অরণ্য সপ্তাহ আমরা চেষ্টা করছি আমার পুরো পশ্চিমবঙ্গে 1.1 কোটি চারা গাছ লাগানো। তো ডিপার্টমেন্ট তো একা পারবে না, তার দায়িত্ব আপনাদের সবার। আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি, সমস্ত শিক্ষা সংগঠন, বেসরকারি সংগঠন, স্বেচ্ছাসেবক সংগঠন, ছাত্ররা, যুবরা, বুদ্ধিজীবীরা, বিশিষ্ট ব্যক্তিরা আমরা যদি প্ল্যান করে নিই 2-4টি করে গাছ, কমসে কম একটি গাছ মায়ের নামে, তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের যতটুকু বন হারিয়ে গেছে আমরা কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটা আনার চেষ্টা করব। এবং আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি 14 তারিখ না করে, বিভিন্ন জায়গায় আমরা গাছ লাগানো করছি। তো আপনাদের যদি কোনো ডিমান্ড থাকে গাছ টাছ লাগানোর আমাদের জানাবেন, ডিপার্টমেন্টকে জানাবেন, আমরা গাছ লাগানোর প্রোভাইড করার অবশ্যই চেষ্টা করব। আশা করি কিছুদিনের মধ্যে আমরা যে বলছিলাম একটি গাছ একটি প্রাণ, আশা করি সেটা সফল হবে। এই বন সিজনের প্রকল্প যেটা আমরা নিয়েছি সেটা হয়তো কয়েক বছরের মধ্যেই পূরণ হবে। যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করার ব্যাপার নেই, যেহেতু আমি ডিপার্টমেন্ট থেকে এসেছি তো কিছু কথা বলে গেলাম। আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আমাদের তার মূল্যবান সময় আমাদের জন্য দিয়েছেন তিনি, তার প্রতি তারারা পত্রিকা পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কথায় আছে যিনি রাধেন তিনি চুলো বাঁধেন, সেই কথাটি জ্বলন্ত প্রমাণ তারারা পত্রিকার সহ সম্পাদক ডক্টর স্বাগতা বিশ্বাস। ঘর সংসার সামলেও একটা উচ্চমানের পত্রিকার সহ সম্পাদকের দায়িত্ব পালন শুধু নয়, নিজেকে সর্বদা জড়িয়ে রাখে সাহিত্য ও সংস্কৃতির কর্মকাণ্ডে। তাকেই আমরা সাহিত্যের আলাপপত্র পত্রিকার মার্চ মাসের সংখ্যা বিমল কুমার টপ্প বিশেষ সংখ্যা হিসেবে পরিগণিত। বিমল কুমার টপ্প সেই বিশেষ মানুষ, সবিশেষ কবি, গল্পকার, নাট্যকার, সাহিত্যিক, যিনি আমাদের চেনা জানা সময় ও সমাজের মধ্যেই আছেন। ডুয়ার্সের ওরাও জনজাতির একজন সাধারণ, অতি সাধারণ মানুষ তিনি। আমার আপনার মতো তিনিও বাস ট্রেনে ওঠেন, টোটোয় চেপে শামুকতলার হাটে আসেন, শাকসবজি কেনেন, দরদার করেন, মূলো, কলা, মাছ সব কিছু কিনে খাওয়া দাওয়া করেন, ঘুমন, জেগে ওঠেন, দৈনন্দিন জীবনযাপন করেন। কিন্তু তিনি এটা বন্ধ করতে হবে, নাহলে এটা বন্ধ এখানে আসতে তিনি দৈনন্দিন যাপন দৃশ্যে কোনো পার্থক্য নেই, তবুও কোথাও তিনি যেন হাত দিয়ে তার উচ্চতা ছুঁয়ে ফেলতে পারলেও তার মাথা ছুঁতে পারেনি, তার বোধির কাছে পৌঁছতে পারেনি। তিনি আদিবাসী জনজাতির একটি কুরুক ভাষা সম্প্রদায়ের মানুষ। কুরুক ভাষা তার মাতৃভাষা, তার ভাষাতেই তিনি কথা বলেন, এই ভাষাতেই তিনি লেখেন। কুরুক সেখানেই তার গোত্রবর্গের প্রতিষ্ঠিত সন্তানটি কুরুক ভাষা জানে না, বলে না, শিখতেও চায় না, বরং সেই ভাষার মানুষ বলে কেমন একটা হীনমন্যতায় ভোগ। মাতৃভাষা নিয়ে যে সেমিনার হয় বা আলোচনার বক্তৃতা দেন, কণ্ঠনালী ফুলিয়ে আবেগে গদগদ ঘোষণার বেগে ওঠে মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান। কিন্তু বক্তাকে মাটিতে নেমে এলেই বোঝা যায় তার সমস্ত আবেগ, শানিত যুক্তি সবই সেদিনের সেই সময়ের বক্তব্যের জন্য। প্রতিদিনের জীবনের সঙ্গে প্রযুক্ত নয়, শোনা যায় পৃথিবীর কোথাও না কোথাও প্রতিদিন একটি করে মুখের ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেখানে বিমল কুমার টপ্প আমাদের অহংকার।
তিনি আঁকড়ে রেখেছেন। সেই ভাষাকেই তিনি স্বপ্ন দেখেন, সেই ভাষাতেই তিনি কথা বলেন এবং সেই ভাষাকেই তিনি মাথায় করে রেখেছেন। আমাদের পৃথিবীর ভাষা মানচিত্রে এই ভাষাটিকে গ্রানাইটের স্থায়িত্ব দিয়ে চলেছেন। শুধু তাই নয়, আমাদের রাজ্য বা ভিন রাজ্যে তার লেখা নাটক, ছোট গল্প সেই ভাষা সাহিত্য ইতিহাসে পাঠ্যভুক্ত হয়েছে। এর চাইতেও আমাদের কাছে গর্বের আর কি হতে পারে? তার লেখা বইপত্র, তার জীবন ও সাহিত্য নিয়ে ছাত্রছাত্রীরা গবেষণা করছে। তিনি জীবন্ত কিংবদন্তি। আসলে পুরুষ ভাষাটিকেই গণমন রাজ্য থেকে সাহিত্যের সুবিস্তৃত সাগর সঙ্গমে নিয়ে চলেছেন। তিনি তার ভগীরথ। তিনি আমাদের সঙ্গে সহজ সরলভাবে মেলামেশা করেন, চায়ের দোকানে ডেকে নিয়ে গিয়ে চা বসিয়ে খাওয়ান, কুশল জিজ্ঞেস করেন। আরও দুজন সাধারণ মানুষের মতোই তিনি সাধারণ নন, অসাধারণ, অনন্য সাধারণ। তারারা পত্রিকা পরিবারের এই বিশেষ সংখ্যা প্রকাশ করার অনুমতি দিয়ে তিনি এই পত্রিকা পরিবার তথা আপামর পাঠক সাধারণকে কৃতজ্ঞতার পাশে বন্দী করলেন। তারারা পত্রিকার প্রকাশ লগ্ন থেকে তার ঘোষিত প্রত্যয় ভুলে যায়নি। জাতিবর্ণ তাদের আলো পাঠক এমবেশু পৌঁছে দেওয়ার প্রয়াস করে এসেছেন। আর আমি বেশি বাড়াচ্ছি না। এই পত্রিকার সূচিপত্র, মানে এই পত্রিকায় যারা যারা লিখেছে এবারের সংখ্যায় সাক্ষাৎকার দিয়েছেন: হারিয়ে ফেলা নিজেকে খোঁজার তাগিদে স্বাগত বিশ্বাস, ফুটবলের হুইশাল বাজলেই যার মন ছটফট করে অভিজিৎ ভৌমিক, প্রবন্ধ লিখেছে লোকায়ত ভাবনায় বিমল কুমার টপ্প, শ্রী প্রমোদ নাথ, আদিবাসী সমাজ জীবনের মর্মমূলে আলো ফেলেছে বিমল কুমার টপ্পর ছোট গল্প বিবেকানন্দ বসা, ডুয়ার্সের চার্লি চ্যাপলিন, বিমল কুমার টপ্প লিখেছেন দেবাশিস ভট্টাচার্য, ঝাড়খণ্ডে পূজিত এ রাজ্যের ব্রাত্য পুরুষ সাহিত্যিক বিমল কুমার টপ্প লিখেছেন রাজু সাহা, পুরুষ সাহিত্য ও সাহিত্য বিমল কুমার টপ্পর আবির্ভাব, আবু রায়ান, মৃতপ্রায় একটি ভাষার প্রাণ সঞ্চার করে চলেছেন বিমল কুমার টপ্প লিখেছেন শ্রীমতী সঞ্চিতা দাস, লেখক বিমল কুমার টপ্প একটি প্রস্তাবনা লিখেছেন জগদীশ রাও, নাট্য সাহিত্যে জাদুকর বিমল কুমার টপ্প লিখেছেন শ্রী সঞ্জীব সাহা, বিমল কুমার টপ্পর কবি মানস সন্ধান লিখেছেন আশুতোষ বিশ্বাস, ইতিহাসের আলোয় পুরুষ ভাষা ও সাহিত্য প্রসঙ্গ বিমল কুমার টপ্প লিখেছেন শ্রী রবীন্দ্রনাথ ভৌমিক, এক বহতা পুরুষ ভাষা নদীর নাম বিমল কুমার টপ্প লিখেছেন শ্রী সুব্রত সাহা, আমার বাবা বিমল কুমার টপ্প লিখেছেন রেশমি ওরাও, অনুলিখন করেছেন মৌসুমী সাহা। বিমল কুমার টপ্পর কয়েকটি ছোট গল্পের ভাবানুবাদ পুরুষ থেকে বাংলা ভাষায় দেওয়া আছে। বিভিন্ন আরা নেহেমি ফুটবল ম্যাচ, ডায়েরি, ফুসবাহা পজগিস মানে পচাবাবু ভাবানুবাদ করেছে বিবেকানন্দ বসা, লুর গাইরা দেওয়ার ভাবানুবাদ দুলিকা খড়িয়া, রক্তদান, কুকুরের মৃত্যু ভাবানুবাদ মালা খড়িয়া। আর লিখেছেন এক নজরে বিমল কুমার টপ্প শ্রী শ্যামল কুমার প্রামাণিক। এর মধ্যে আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সুব্রত সাহা, কারণ এই দাদা না থাকলে আমরা এই পত্রিকাটা বার করতে পারতাম না। সমস্ত লেখার জন্য দাদার মানে পুরোটা হাত, দাদাই সব কিছু লেখা কার কাছে বললে পাওয়া যাবে। এবং আরও একজন দাদা আছে আমাদের সুব্রত বাবু, রাজু বাবু, এই দাদাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের অভিজিৎ ভৌমিক, এই তিন দাদাকে আমি বিশেষভাবে থ্যাংক ইউ জানাচ্ছি এই সংখ্যাটা করার জন্য। ধন্যবাদ। আমরা শুনলাম তারারা পত্রিকার এই সংখ্যার কিভাবে সাজানো হয়েছে এবং কি লক্ষ্য, কি উদ্দেশ্য সেগুলি। এখন আমরা আরেকটি পর্যায়ে যাব, গুণীজন সম্বর্ধনা। আমাদের পত্রিকা প্রকাশ হয়ে গেছে। আজকের অনুষ্ঠানে যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠান, তাকে আমরা সম্বোধিত করতে পেরে নিজেদের গর্বিত মনে করছি, নিজেদের ধন্য মনে করছি। মানবতাকে প্রাপ্ত হওয়ার জন্য আমি
প্রিয় মন্ত্রী, আমাদের ঘরের ছেলে, আমাদের আপনজন মাননীয় শ্রী মনোজ কুমার রায়। মনোজ কুমার রায়ের সঙ্গে আপনারা গেলে দেখা করতে পারেন, আপনাদের মনে সুখে দুঃখের কথা বলতে পারেন, এবং আমি নিজেও যতবার তাকে ফোন করি বা যে কোনো প্রয়োজনে তিনি ফোন ধরেন। কিন্তু আমরা এতদিন দেখেছি অনেক মন্ত্রীকে বারবার ফোন করেও তাদের ফোনে পাওয়া যায় না, তাদের সঙ্গে কথা বলা যায় না। কিন্তু আজ আমরা এবং আজকের এই অনুষ্ঠানে তাকে আমরা আমন্ত্রণ জানাতেই তিনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। আজ বড় আনন্দের দিন, তাকে আমরা কাছে পেয়ে এবং তাকেও আমরা একটু সম্বর্ধনা দিতে চাই। আমাদের ঘরের ছেলে, আমাদের আপনজনকে কাছে পেয়ে তাকে একটু সবারই ইচ্ছে হয় যে একটু তাকেও আমরা আপন করে নিই। তাকে সম্বর্ধনা জানানোর জন্য আমরা অনুরোধ করছি তারা পত্রিকার সম্পাদক মাননীয় শ্রী আশুতোষ বিশ্বাস মহাশয়কে। করতালির মধ্যে দিয়ে আমরা মন্ত্রীকে সম্বর্ধিত করব। উত্তরীয় এবং মানপত্র প্রদান করে তাকে আমরা সম্বর্ধিত করেছি। মানপত্রটি পাঠ করবার জন্য আমি ডক্টর আশুতোষ বিশ্বাসকে অনুরোধ করছি। শ্রদ্ধেয় মন্ত্রী শ্রী মনোজ কুমার ওরাও মহাশয়ের প্রতি সবিনয় প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা। প্রকৃতি, অরণ্য, জীব বৈচিত্র্য ও পরিবেশের প্রতি আপনার নিষ্ঠা, কর্মদক্ষতা এবং দায়িত্বশীল নেতৃত্ব আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। পশ্চিমবঙ্গ সরকারের বন ও পরিবেশ দপ্তরের দায়িত্ব গ্রহণের পর অরণ্য সংরক্ষণ, বন্যপ্রাণ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আপনার সুদূরপ্রসারী চিন্তা, অনলস পরিশ্রম ও জনমুখী উদ্যোগ আমাদের প্রত্যাশাকে আরও দৃঢ় করেছে। অরণ্য কেবল বৃক্ষের সমাহার নয়, এ আমাদের সভ্যতার শেকড়, প্রকৃতির প্রাণ স্পন্দন এবং আগামী প্রজন্মের নিরাপদ অঙ্গীকার। সেই অমূল্য সম্পদ রক্ষায় আপনার আন্তরিক প্রয়াস আমাদের গর্বিত এবং উজ্জীবিত করে। তারা পত্রিকা পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনার নেতৃত্বে বন, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণের এই মহৎ অভিযাত্রা আরও সমৃদ্ধ ও সফল হোক, এই আমাদের আন্তরিক প্রার্থনা। সঙ্গে সঙ্গে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। সশ্রদ্ধ শুভেচ্ছা নিয়ে তারা পত্রিকা পরিবারের পক্ষে সম্পাদক আশুতোষ বিশ্বাস, সহ সম্পাদক ডক্টর সাগর বিশ্বাস। তারিখ 12 জুলাই 2026, স্থান ট্রাইবাল কমিউনিটি হল, লোকনাথপুর, পাটলিতলা, আলিপুরদুয়ার। নমস্কার। এবার কুরুক ভাষা আন্দোলনের অন্যতম মুখ, যিনি কুরুক ভাষাকে রক্ষা করবার জন্য এখনো লড়াই করে যাচ্ছেন, আমাদের প্রিয়, আমাদের আপনজন মাননীয় শ্রী রামপ্রসাদ তির্কিকে আমরা সম্বর্ধিত করবার সুযোগ পেয়েছি। সেই সুযোগের আমরা সদ্ব্যবহার করতে চাই। আমরা মাননীয় সামন পত্রিকার সম্পাদক এবং আমাদের তারা পত্রিকার একজন সদস্য মাননীয় শ্রী অভিজিৎ ভৌমিককে অনুরোধ করছি রামপ্রসাদ তির্কি মহাশয়কে সম্বর্ধিত করবার জন্য। মানপত্র পাঠ করবার জন্য অনুরোধ করছি মাননীয় শ্রী অভিজিৎ ভৌমিককে। সশ্রদ্ধ প্রণাম। কুরুক ভাষা, আদিবাসী সংস্কৃতি এবং মানব কল্যাণে আপনার দীর্ঘদিনের অনলস আত্মনিবেদন আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করে। একজন অবসরপ্রাপ্ত রেলকর্মী হয়েও আপনি অবসরকে বিশ্রামে নয়, সমাজ সেবায় নতুন অধ্যায়ে রূপান্তরিত করেছেন। ভাষা রক্ষা আন্দোলনে আপনার নির্ভীক ভূমিকা, সংগঠন সুলভ নেতৃত্ব এবং অক্লান্ত পরিশ্রম কুরুক ভাষার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকে। আদিবাসী সমাজের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্য
আলিপুরদুয়ার জেলার অরণ্য ও চা বাগানে বেষ্টিত পিছিয়ে থাকা জনপদে থেকেও আপনি যে নিষ্ঠা, সততা ও মানবিক আদর্শ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে তা আগামী প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। আপনার জীবন আমাদের শেখায় একজন মানুষের আন্তরিক ইচ্ছাশক্তি, নিষ্ঠা এবং সমাজের প্রতি ভালোবাসায় প্রকৃত পরিবর্তনের শক্তি। ভাষা, সংস্কৃতি ও মানুষের অধিকার রক্ষায় আপনার অবিচল সংগ্রাম আমাদের নতুন পথ দেখায় এবং আশার আলো জ্বালিয়ে রাখে। আপনার এই অসামান্য অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তারা পত্রিকা পরিবার আপনাকে অত্যন্ত শ্রদ্ধা ও হার্দিক ভালোবাসার সঙ্গে এই মানপত্র অর্পণ করছে। আপনার কর্মময় জীবন, মানবিক আদর্শ ও আত্মত্যাগ সকলের কাছে অনুপ্রেরণা উৎস হয়ে থাকবে। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নিরবচ্ছিন্ন সমাজসেবামূলক কর্মযোগকে সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আপনার প্রেরণার আলো আগামী প্রজন্মের কাছে চিরকালের জন্য পাথে হয়ে থাকে। সশ্রদ্ধ প্রণামান্তে তারা পত্রিকা পরিবারের পক্ষে সম্পাদক ডক্টর আশুতোষ বিশ্বাস, সহ সম্পাদক ডক্টর স্বাগত বিশ্বাস, তারিখ 12 জুলাই 2026, থার্ড রাইফেল কমিউনিটি হল, লোকনাথপুর, পাখিতলা, আলিপুরদুয়ার। ধন্যবাদ অভিজিৎ হরিকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছে বিশিষ্ট ইতিহাসবিদ এবং লোক গবেষক শ্রদ্ধেয় মাননীয় শ্রী হীরাচরণ নাজিরানি। তাকেও আমরা কাছে পেয়ে গর্বিত। তাকে আমরা সম্বর্ধনা জানানোর জন্য সুব্রত সাহাকে মঞ্চে আসতে বলছি। মাননীয় শ্রী হীরাচরণ নাজিরানি তাকে সম্বোধিত করছেন। তারা পত্রিকার পরিবারের সদস্য এবং কবি, সাহিত্যিক মাননীয় শ্রী সুব্রত সাহা। মানপত্রটি পাঠ করার জন্য আমি সুব্রত সাহাকে অনুরোধ করছি। নমস্কার। মানপত্র পাঠ করছি। তারা সাহিত্যের আলোকপত্র, স্মারক সম্মান। বড়ো জনগোষ্ঠীর সাংস্কৃতিক ইতিহাস গবেষক, উত্তরবঙ্গের ভূমিপুত্র, বিশিষ্ট লেখক শ্রদ্ধেয় হীরাচরণ নাজিরানি মহাশয়। বড়ো জনগোষ্ঠীর সাংস্কৃতিক ইতিহাস, সমাজ ও ঐতিহ্যকে নিরলস গবেষণা, মননশীলতা এবং প্রামাণ্য তথ্যের আলোকে বিশ্বের দরবারে তুলে ধরার যে অসামান্য সাধনা আপনি দীর্ঘদিন ধরে করে চলেছেন, তা আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করে। আলিপুরদুয়ার জেলার তালেশ্বরপুরের মাটিতে জন্ম নিয়েও আপনার গবেষণার পরিধি বিস্তৃত হয়েছে সমগ্র উত্তর পূর্ব ভারতের ইতিহাস ও সংস্কৃতির অমূল্য ভাণ্ডারে। জীবনে 81তম বর্ষে কলকাতা স্টেট আর্কাইভ এশিয়াটিক
এবার আমরা আরেকজন বিশিষ্ট জনকে কাছে পেয়েছি, বিশিষ্ট লোক গবেষক মাননীয় প্রমোদ নাথ মহাশয়। তাকে তারা পত্রিকার পক্ষ থেকে একটু সম্বর্ধনা জ্ঞাপন করবার আমরা উদ্যোগ নিয়েছি। তাকে সম্বোধিত করবার জন্য আমি আহ্বান জানাবো। আমাদের মাঝে উপস্থিত হয়েছে তিনিও আদিবাসী শিক্ষা বিস্তারে, আদিবাসী সমাজের শিক্ষা বিস্তারে অসাধারণ কাজ করছে। বইগ্রাম আমরা সবাই জানি, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে বইগ্রামের কথা পৌঁছে গিয়েছে। আমরা ডক্টর পার্থ সাহাকে কাছে পেয়ে আমরা গর্বিত। তাকে অনুরোধ করছি মাননীয় শ্রী প্রমোদ নাথ মহাশয়কে সম্বোধিত করবার জন্য। আমি মানপত্রটি পাঠ করবার জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় ডক্টর পার্থ সাহাকে। যার আশীর্বাদের হাত মাথায় ছিল বলেই কাজ করার অনুপ্রেরণা হয়, তার নামপত্র পাঠ করছি। সত্যি এটা একদিকে যেমন ভয় লাগছে আর একদিকে গর্ব অনুভব হচ্ছে। বঙ্গরত্ন সম্মানে ভূষিত গবেষক প্রমোদ নাথ মহাশয়ের ডুয়ার্স তথা উত্তরবঙ্গের লোকসংস্কৃতি, নৃগোষ্ঠী ও প্রান্তিক সমাজের ইতিহাস অনুসন্ধানে আপনার নিরলস সাধনা ও আজীবন গবেষণা বাংলা সাহিত্য ও সমাজ চর্চার ভাণ্ডারকে সমৃদ্ধ ও ঋদ্ধ করেছে। অবহেলিত আদিবাসী সমাজের জীবন, সংস্কৃতি, বিশ্বাস, লোক ঐতিহ্য ও ইতিহাসকে অক্লান্ত পরিশ্রমে গবেষণার আলোকবর্তিকায় উদ্ভাসিত করে আপনি যে অমূল্য অবদান রেখে চলেছেন তা উত্তরবঙ্গের সাংস্কৃতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। অসুর, মেষ, রাভা, টোটো, সাঁওতাল সহ বিভিন্ন নৃগোষ্ঠীর জীবনধারা ও ধর্মীয় বিশ্বাস, লোকাচার ও উৎসবকে আপনি নিষ্ঠার সঙ্গে লিপিবদ্ধ করে আগামী প্রজন্মের জন্য এক অমূল্য ঐতিহ্য সংরক্ষণ করেছেন। আপনার রচিত আদিবাসী অসুর সমাজ ও সংস্কৃতি, স্বাধীনতা আন্দোলনে উত্তরবঙ্গের আদিবাসী সমাজ, উত্তরবঙ্গের আদিবাসী লোককথা, উত্তরবঙ্গের ভাষা সমীক্ষা প্রভৃতি গবেষণা গ্রন্থ উত্তরবঙ্গের ইতিহাস, সমাজ ও সংস্কৃতি অধ্যয়নের ক্ষেত্রে এক উজ্জ্বল মাইলফলক হয়ে রয়েছে। আপনার জীবন সাধনা, গবেষণার গভীরতা ও সাহিত্যকর্ম আমাদের গর্বিত করে। উত্তরবঙ্গের লোক ঐতিহ্য সংরক্ষণ, নৃসংস্কৃতি চর্চা ও গবেষণার ক্ষেত্রে আপনার অসামান্য অবদান গবেষক, সমাজবিজ্ঞানী ও আগামী প্রজন্মের কাছে চিরদিন প্রেরণার উৎস হয়ে থাকবে। তারা পত্রিকার বিমল কুমার তত্ত্ব বিশেষ সংখ্যা প্রকাশ ও সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে আপনার প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শুভেচ্ছার নিদর্শন স্বরূপ এই মানপত্র সশ্রদ্ধ অর্পণ করা হলো। তারিখ 12 জুলাই 2026, স্থান ট্রাইবাল কমিউনিটি হল, লোকনাথপুর, ডাঙ্গি, পাকড়িতলা। সম্পাদক ডক্টর আশুতোষ বিশ্বাস, সহ সম্পাদক ডক্টর স্বাগতা বিশ্বাস, তারা সাহিত্যের আলোকপত্র। ধন্যবাদ। বক্তব্য আমরা শুনবো, তিনি তার কথা আমাদের শুনতে চাই, তিনি বলেন, তার কথা আমাদের মাথায় হয়ে থাকবে। माननीय मंत्री महोदय और मंच में उपस्थित सभी छोटे बड़े सबको ओला की मुजरा बोलते हुए मैं छोटी सी बात कहना चाहता हूँ। हमें बांग्ला बोलते पारी किंतु स्पष्ट बोलते पारी नहीं, तो हम हमारी जो भाषा साहित्य की जो धारा चली है, कब चली है, कब से चली है, इसका सटीक वर्णन मैं नहीं कर पाऊंगा, लेकिन इतना तय है कि हम जब स्कूल में पढ़ा करते थे, मेरे एक सहपाठी यहाँ पर हाजिर हैं, श्री प्रभुनाथ प्रसाद जी मेरे सहपाठी हैं। हम तो स्कूल में जब थे
छोटी मोटी कुछ कॉमिक बनाया करते थे, कुछ कविताएं लिखा करते थे। इस तरह से मेरा साहित्य सृजन की शुरुआत हुई है। उसके बाद में हमसे जो सीनियर थे छात्र लोग, उन लोग भी इस तरह का लिखते थे। संजीवन साप्ताहिक पत्रिका में लिखते थे, और उससे भी मुझे बहुत कुछ प्रेरणा मिली। तब से मैं कुछ प्रबंध लिखने लगा। 1972 में एक हिंदी में नाटक लिखा, अमर ज्योति। उसके बाद बहुत सारे लेख प्रबंध लिखना शुरू किया। मेरा तो हैंडराइटिंग उतना अच्छा नहीं है, इसलिए प्रबंध जब लिखता था, मैं रचना लिखता था, मेरी पत्नी बेटी है मेरी बुजुर्ग, उसका हैंडराइटिंग बहुत अच्छा है, वो लिख देते थे और हम पत्रिका के लिए भेजते थे बाहर। तो हमारा लिखने का लिखते जब मान्यता जब मिलने लगा, इसको आदमी जब सम्मान देने लगे तो उत्साह बढ़ता गया। और मैं पहले तो हिंदी साझे में लिखता था, बाद में मैं उर्दू में भी लिखना शुरू किया। और उर्दू में लिखने के लिए मुझको सबसे ज़्यादा प्रभावित किया, प्रोत्साहित किया है, वो है प्रमोद नाथ जी। प्रमोद नाथ 1996 में उन्होंने मुझे एक छोटा सा सम्मान दिलाया। तब से मैं और ज़्यादा लिखना शुरू किया। तो मैं प्रमोद नाथ जी हैं, उनको मैं धन्यवाद देता हूँ। और हमारे स्कूल के समय में तेज कुमार टप्पो जी थे, उनसे भी मैं बहुत कुछ शिक्षा लिया। तो अब तो मैं उर्दू में भी लिखता हूँ, सादरी में लिखता हूँ, हिंदी में लिखता हूँ, यहाँ तक कि बांग्ला में भी लिखता हूँ, 4 भाषाओं में। तो जो भी मन में आता है उसको लिखता हूँ। और एक बड़ी चीज़ क्या है, हमारे साहित्यिक बंधु जो हैं पत्रिकाएं निकालते हैं, उन लोग से मुझको बहुत से प्रोत्साहन मिलता है लिखने के लिए। वो लोग हमको क्लू देते हैं, हमको विषय देते हैं, हमको नहीं इस विषय पर लिखिए, कविता हो, रचना हो, नाटक हो, एक कहानी हो, आप इस विषय पर लिखिए। तो मैं लिखता हूँ। तो इस तरह मेरी साहित्य सृजन वृद्धि पाते जा रही है। तो मैं समय का अभाव में ज़्यादा नहीं बोलूँगा, सबको मैं धन्यवाद देता हूँ। मेरे बेटे बेटियाँ, मेरे पत्नी, मेरे भाई सब यहाँ पर जमा हुए हैं। तो मैं उनका मुझको जो उन्होंने सहयोग किया, विशेष करके मेरी धर्म पत्नी ने मेरे खाने का इंतजाम, नहाने का इंतजाम, सोने का इंतजाम, क्योंकि रात को बैठता हूँ तो बहुत देर तक लिखता हूँ। कभी कभी झेलती भी मिलती है, समय একটু বকাবকি করে বিশ্বের লেখালেখি করতে নাই ঘুমে করো। আমি সবাইকে ধন্যবাদ দিই। আর আজকে যে তারা পত্রিকা আমাকে নিয়ে যে সংখ্যা বের করেছে, আমি কিন্তু কোনোদিন ভাবিনি। আমি সত্য ধন্যবাদ জানাই আমাদের ডাক্তার আশুতোষ বিশ্বাস আর স্বর্ণতা বিশ্বাস ম্যাডামকে। ওনারা আমার মূল্যটা বুঝলেন না, আমার মূল্য কি আছে সেটা আমি বুঝিনি, আমার মূল্যটা আমি কিন্তু বুঝিনি। সোনাকে স্বর্ণকার বুঝি, সোনা কিন্তু নিজের দাম নিজে ঠিক করে না, স্বর্ণটা ঠিক করে। আমরা সবজি কিনি, বিক্রেতা ঠিক করি, আমরা চাল কিনি, বিক্রেতা ঠিক করবো দাম। আমি আশুতোষ
ডক্টর অসন্তোষ বিশ্বাস আর স্বাগত বিশ্বাস আর যারা যারা সে পত্রিকার সঙ্গে জড়িত আছেন ওনারা আমাকে যথাযথ সম্মান দিয়েছেন। আমার কীর্তি আমার ছোটোখাটো তার সাথে আমার লেখালেখিকে আমার সাহিত্য চর্চাকে ওনারা যথেষ্ট সম্মান দিয়ে একটা সংখ্যা বের করেছে। সুতরাং আমি ওনাদের সম্পর্কে আমি নত হয়ে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। কিছু না জেনে 597 কিলোমিটার দূরে আমার বাড়ি। এই পত্রিকাটি যেখানে ছাপা হয়েছে বহরমপুরে, সেই কবি, সম্পাদক এবং প্রকাশক অভিজিৎ রায় আমাকে প্রস্তাব করলেন, তুমি কি আমার সঙ্গে যাবে দাদা? আমি এক কথায় রাজি হলাম এবং চলে এলাম। মাত্র 2 দিন আগেও আমি আশুতোষ সারদাদের চিনতাম না। এখানে এসে মনে হচ্ছে পরম প্রিয়জনদের কাছে এসে পৌঁছেছি। শুধু পরম প্রিয়জনদের কাছে এসে পৌঁছেছি কথা বললে খুব কম বলা হবে। একথা বলতেই হবে যে এই পত্রিকার নাম তারারা এটি সার্থক। এই কারণে সার্থক যে এই এলাকার সমস্ত তারাদের, সমস্ত স্টারদের তারা একত্রিত করেছেন। তাই আমার সৌভাগ্য, সামান্য লেখালেখি করে এইটাই হয়তো আমার পরিচয়, কিন্তু এখানে এসে সমাজের বিভিন্ন ক্ষেত্রে, সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে, সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে যেসব মানুষরা রয়েছেন আপনারা সামনে এবং মঞ্চে, তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ থাকবে না। আমি এখানে বক্তা হিসেবে তো আসি, একেবারেই বেড়াতে এসেছি। এসে আমি সৌভাগ্যবান যে আপনাদের সকলের সঙ্গে আমার পরিচয় হলো। এবং এই যে উত্তরীয়টা কলায় দেখছেন, এই সাহিত্য সভায় বিভিন্ন জায়গায় যেতে হয় বলে আসমুদ্র, হিমাচল, উত্তরীয় কলায় আমাদের পড়তেই হয়, পড়িয়ে দেওয়া হয়। আজকে এই বর্ণের উত্তরীয় প্রথম পড়লাম, কারণ নতুন সরকার এসেছেন, নতুন ভাবনা এসেছে। আমি সাদরে এই উত্তরীয়কে গ্রহণ করছি এবং মর্যাদার সঙ্গে আজকে এখানে যিনি উপস্থিত হয়েছেন বিমল কুমার টপ্পু মহাশয় তার কাছে এবং আজকের মাননীয় মন্ত্রী শ্রী মনোজ কুমার মোরাওয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পত্রিকার সঙ্গে যারা রয়েছেন, শুধু সম্পাদক সম্পাদিকা নন, এই পত্রিকার যে স্বজন গোষ্ঠী রয়েছে তাদের প্রত্যেকের কাছে যদি অনুমতি দেন তাহলে এখানে একটি কবিতার বঙ্গানুবাদ দেওয়া রয়েছে, আমি সেটি পাঠ করতে চাইছি, যার লেখক হচ্ছেন বিমল কুমার টপ্পু স্বয়ং। আমি সেটি পড়ে শোনাই। লজ্জা, কবিতার নাম লজ্জা। অর্থনগ্ন এই গরিবকে দেখে তুমি লজ্জা পাও? আমি অভুক্ত জেনে তুমি লজ্জা পাও? আমাকে অশিক্ষিত জেনে তুমি লজ্জা পাও, লজ্জিত হও? আমি অসুস্থ, আমার অসহায়তায় তুমি ভীষণ লজ্জিত, কিন্তু যখন তুমি মিথ্যা বলো তোমার লজ্জা লাগে না। গরিব মানুষের টাকা হজম করো, তখন লজ্জা লাগে না। শ্রমিকের পয়সায় ফুর্তি করো, তখন লজ্জা লাগে না। বিকাশের নামে জল, জঙ্গল, জমিন লুট করো, তখনও তোমার লজ্জা লাগে না। দিনের বেলায় মহাত্মা ও রাতের দুষ্টাত্মা হও, তখনও লজ্জা লাগে না। যখন নারীকে ধর্ষণ করো তখন লজ্জা লাগে না। ধর্ষণকারী দেশদ্রোহীদের সম্মানিত করো, তখন লজ্জা লাগে না। মূর্খ বাচাল সিংহাসনে বসে আর শিক্ষিত যুবক পথে পথে ভিক্ষে করে, তখন লজ্জা লাগে না। থানা, পুলিশ, আদালত, জেলের বারণ থেকে প্রকৃত অপরাধী মুক্ত আর নির্দোষের সাজা হয়, তখন তোমার লজ্জা লাগে না। সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা যখন বলতে পারো না, তখন তোমার লজ্জা লাগে না। তুমি হিজড়া, তাই তুমি নির্লজ্জ। সকলকে ধন্যবাদ। বিজ্ঞানের শিক্ষক তিনি, তাকে আমরা নতমস্তকে প্রণাম জানাই তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য। সনাতন বিভিন্ন পত্র পত্রিকায় যার কবিতা, তার মধ্যে উল্লেখযোগ্য দেশ পত্রিকায় যার লেখা আমরা নিয়মিত পাঠ করবার
সুযোগ পাই, মাননীয় শ্রী অভিজিৎ রায় মহাশয়কে আমি আমন্ত্রণ জানাচ্ছি দু চার কথা বলবার জন্য। প্রথমেই ধন্যবাদ জানাই মঞ্চের সামনে দর্শক আসনে যারা উপস্থিত আছেন এবং এতক্ষণ ধৈর্য সহকারে বসে আছেন তাদেরকে। আপনারা না থাকলে এই ধরনের সমস্ত আয়োজন মিথ্যে হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। আশুতোষ দা এবং স্বাগতাদির এতদিন ধরে যে প্রয়াস চলে আসছে, আগামীতেও চলবে। এই প্রসঙ্গে একটা কথা, একটা ভয় আপনাদের সঙ্গে শুধু শেয়ার করি যে আজকে যিনি পুরস্কৃত হলেন, সম্মানিত হলেন, সম্বর্ধিত হলেন, তার সঙ্গে আমার আলাপ এই পত্রিকাটি ছাপার সুবাদে। জীবিকার তাগিদে আমি একটি ছাপাখানা চালাই এবং এখান থেকে এই বইটি ছাপা হয়েছে, তাই তার লেখার সঙ্গেও আমার কিছুটা পরিচিত হবার সুযোগ হয়েছে। এখন আমরা যারা বাঙালি মধ্যবিত্ত বলে সমাজে দাঁড়িয়ে আছি, তারা জানি তাদের অধিকাংশের ছেলেমেয়েরা, সন্তানেরা এখন ইংরাজি মাধ্যমে পড়ে। বিমলবাবু পুরুষ ভাষার জন্য যে আক্ষেপটা করছেন, আগামী 10 থেকে 15 বছরের মধ্যে বাঙালিদের বা বাংলায় যারা লেখালেখি করছি আমরা, তাদেরকেও হয়তো এরকমই একটা দুঃস্বপ্নের মুখোমুখি হতে হবে, যখন বাংলা সাহিত্য পাঠ করার মতন কোনো পাঠক খুঁজে পাওয়া যাবে না। তাই মঞ্চে উপবিষ্ট এত গুণীজন বসে থাকতেও আমি প্রথমেই আপনাদের ধন্যবাদ জানালাম, কারণ আপনারা খুব ধৈর্য সহকারে এতক্ষণ ধরে বসে আছেন, অন্যান্যদের কথা শুনেছেন এবং আপনাদের মধ্যে কেউ কেউ নিশ্চয়ই বিমলবাবুর সাহিত্য সম্বন্ধে সচেতন এবং বিমলবাবুর সাহিত্যের পাঠক। আমরা ক্রমশ পাঠক হারিয়ে ফেলছি। উদ্যোক্তা, আয়োজক সংস্থা হয়তো বাড়ছে, সম্পাদক, কবি সব সংখ্যাই বাড়ছে, কিন্তু পাঠকের সংখ্যা কমছে, যা যে কোনো ভাষার সাহিত্যের পক্ষে খুব দুর্ভাগ্যজনক। আশা করি আপনারা যারা আজকে এতটা ধৈর্য দেখিয়েছেন এতক্ষণ বসে থেকে, তারা ক্রমশ সাহিত্যের এই সমস্ত আয়োজনের সঙ্গে আরেকটু নিজেদের সম্পৃক্ত করবেন, তাদেরকে উৎসাহিত করবেন এবং অনুপ্রাণিত করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। উত্তরবঙ্গে আমার এই প্রথম কোনো সভায় উপস্থিত হওয়া, আশা করি পরবর্তীতে আরও সুযোগ পাবো আপনাদের মুখোমুখি হওয়ার। সবাইকে আরও একবার ধন্যবাদ। ধন্যবাদ কবি অভিজিৎ রায়কে। এবার অল আসাম পুরুষ সাহিত্য সভার পক্ষ থেকে আমাদের মাননীয় মন্ত্রী মনোজ কুমার রায়কে সম্বর্ধিত করা হবে। অল আসাম পুরুষ সাহিত্য সভার সদস্যদের আসবার জন্য অনুরোধ করছি। অল আসাম পুরুষ সাহিত্য সভার পক্ষ থেকে মন্ত্রী এবং মাননীয় বিমল কুমার রায়কে সম্বর্ধিত করা হবে। এবার অল আসাম পুরুষ সাহিত্য সভার সম্পাদক মাননীয় শ্রী ডেভিড বড়া, তাকে আমরা মূল্যবান বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি। धन्यवाद। आज के कार्यक्रम में उपस्थित हमारे ऑनरेबल मिनिस्टर, साथ ही हमारे आज के जो प्रोग्राम पुस्तक जो रिलीज हुआ उससे लिखा है उसके बारे में विमल सर, तो हम यहाँ बात कर रहे हैं कुरुक के बारे में। मैं 2 लाइन में कुरुक में बात करके मैं मेरा बात यहाँ रखूँगा। मुंडू हमारे जायगा में और वाला कुरुक काखा अच्छा बांगलु नामai विमल सर on ini banyak kas gorengan gas apa kuruk asal baca pakai ini dalam era ke sarkari dunia ka boka ini namanya macam itu ini hati lu West Bengal atau lagi aku baca ini asal
विमल डॉक्टर से लेके बहुत इंस्पिरेशन हुई और ऐसी इंस्पिरेशन का कोका आसाम में विशेष करके बागान के साथ करना असल ये कुरुक साहित्यिक माना कि कुरुक के महत्व टेंगा गया गोटा आसाम उत्तर और उत्तर में कुरुक भाषा ऐसे अच्छा भाव को बात किया है देखना और सरकारी मान्यता माला करना फिर भी यहाँ विभिन्न शाखा जो टुपारी जैसे कि ब्रिटिश बोडोलैंड पेपर काउंसिल में असल में कुरुक भाषा ही प्राय जमा कर आगे मान्यता चाहिए हमारे कुल और परिणाम संगीत हमें विद्युत भागास ये जो मूर्ति आदि को आर्ची को हमारे और अक्टूबर एवं आखिर असर देश राज्य आखिरना के कुल भाषा मैं नहीं कहूँगा ऐसे इतने काम कहा कि इंस्पिरेशन केवल डॉक्टर साहब से हमारा समय भी अपना भाषा को बचाने के लिए हम प्रयास कर रहे हैं और ये प्रयास जारी रहेगा ठीक है থ্যাংক ইউ, ধন্যবাদ। এবার আমরা অনুরোধ করছি আমাদের মাঝে উপস্থিত বিশিষ্ট সাহিত্যিক মাননীয় শ্রী হীরাচরণ নার্জারি মহাশয়কে তার সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য। माननीय वन परिवेश मंत्री श्री मनोज कुमार राउती এবং সুধীরা এবং দর্শক আমি খুবই আনন্দিত যে কানাডা পত্রিকার যিনি সম্পাদক রাষ্ট্রজিৎ বিশ্বাস তিনি এবং তার সহকর্মীরা আমাকে এখানে আসার জন্য যে আমন্ত্রণ পাঠিয়েছেন এবং ব্যক্তিগতভাবে এসে আমাকে আমন্ত্রণ করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাই। ভাষা সম্পর্কে আমার তেমন বিশেষ জ্ঞান নেই। বিমল আমার যে বোধ হয় 6-7 বছরের ছোট, তো আমাদের মধ্যে যোগাযোগটা খুব বেশি ছিল না, এখন আমরা একটু ঘনিষ্ঠ হয়ে গেছি আর কি। তবে আমার যখন জন্ম সেই সময় আমি ওরাও বা খড়িয়া বা মুন্ডা তাদের সঙ্গে আমার সক্ষতা হয়েছে। আমার বিশেষ সক্ষ ছিল আমার এক বন্ধু, তার নাম হচ্ছে মোহন ভাব, এবং অনেকেই এরকম আছেন যাদের সঙ্গে আমাদের পরিচয় আছে। তারা কিন্তু কখনো পুরুষ ভাষায় কথা বলেন এবং এটা হচ্ছে মাতৃভাষা, মাতৃগর্ভের ভাষা। সেই হিসাবে পুরুষ ভাষাকে যেভাবে উন্নতির পথে উন্নততর করার জন্য বিমল কাজ করে যাচ্ছে, সেটা খুবই প্রশংসনীয় এবং বলতে গেলে পুরুষ ভাষা বা মুন্ডা সাঁওতালদের হচ্ছে এখানকার মানে মূল ভাষা। এই অঞ্চলে না হলেও মানে ডুয়ার্সের বাইরে বা সমগ্র সামগ্রিকভাবে বাংলা যেটাকে বলা হয়, পশ্চিমবঙ্গ যেটাকে বলা হয়, তার আগে যেটা বাংলাদেশ ছিল আর কি, হ্যাঁ, সেখানকার ভাষা ছিল এই ভাষা। এবং এই ভাষা থেকেই অনেকখানি কি বলবো, বাংলাতেও কিন্তু মানে এর প্রভাব। সে যাই হোক, পুরুষ ভাষায় লোকে কথা বলুন এবং শুধু সাহিত্য চর্চা করলেই হবে না। আমি মনে করি যে এই ভাষার পঠন হোক। মন্ত্রী মহাশয়কে আমি অনুরোধ করব পুরুষ ভাষায় যেন পঠন পাঠনের সুযোগ পুরুষ ভাষীদের যেন করে দেওয়া হয়। আমি পুরুষ ভাষা বিশেষ জানি না। আমি যখন হুগলি শ্রীরামপুর কলেজে পড়াশোনা করছিলাম থিওলজিক্যাল, তখন আমার একটা প্রফেসর ছিলেন হিন্দু ধর্মের একটা প্রফেসর ছিলেন, তার নাম হচ্ছে রেভারেন্ড ডক্টর জে.জি.পি. টিকা। উনি রাজিল, তিনি আমাদের গান শিখিয়েছেন। সেই গান করে আমি একটা লাইন এখনো আমার মনে আছে, সেই লাইনটা আমি বলছি যে পুরুষ ভাষায়, যেটা দিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করব। Barajona urbayo endhanni nirpakalo. এই লাইনটাই ছিল আমি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ, অসাধারণ বক্তব্য আমরা শুনলাম। এখন আমরা আহ্বান জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত লোক গবেষক, বিশিষ্ট লোক গবেষক মাননীয় শ্রী প্রমোদ নাথ মহাশয়। তাকে আমরা এতক্ষণ মন্ত্রীকে বছর এই গরমের মধ্যে অনেক কষ্ট দিচ্ছি, তিনি অনেক কষ্ট সহ্য করে আমাদের মাঝে বসে আছেন। তাই আমরা চাচ্ছি যে তাকে অতি দ্রুত আমরা যাতে ছেড়ে দিতে পারি।
আমরা অনুরোধ করছি মাননীয় শ্রী প্রণবনাথ মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য। তারারা পত্রিকার উদ্যোগে আজকে রূপ ভাষার অন্যতম সাহিত্যিক, কথা সাহিত্যিক, গল্পকার, নাট্যকার বিমল কুমার টপ্পর এই সংবর্ধনা অনুষ্ঠানে অনেকে উপস্থিত আছেন। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সম্মাননীয় বনমন্ত্রী, বন এবং পরিবেশ মন্ত্রী বনজ কুমার রাও, শ্রী বিমল কুমার টপ্পর রূপ ভাষার সাহিত্যিক, রামপ্রসাদ তির্কি রূপ ভাষার সাহিত্য চর্চার ভাষা চর্চার অন্যতম শরীর সহ আমার সহপাঠী বন্ধু শ্রী হীরাচরণ নাট্যিনারী এবং অনেক গুণীজন যারা উপস্থিত আছেন, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। যারা সামনে আছেন তাদেরকেও আমি শুভকামনা, শ্রদ্ধা এবং নমস্কার জানাই। আমি দুটো কথা বলবো এবং দুটোই আমরা তো খুব একটা সুযোগ পাই না। আমাদের বনমন্ত্রী এখানে উপস্থিত আছেন, তিনি তার সম্ভাষণে বলেছেন যে আমাদের কি ভাবনা, যদি কোনো প্রস্তাবনা থাকে তাহলে আমরা পেশ করতে পারি। তার উপস্থিতিতে আমি এই অঞ্চলের যে উরাও সম্প্রদায়ের মানুষ যারা আমাদের অনেক ভালো জানেন, অনেক গুণীজন এখানে আছেন, পবন ভাই ওখানে দিকে বসে আছেন এবং রামপ্রসাদ বাবুর কথা তো বললাম এবং বিমল দত্ত আছেই আর আমি আমার যতটুকু লেখাপড়া করতে চাই বা বলতে চাই, যেখানে আমি কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রকে পূর্ণ ভূমি বলে উল্লেখ করি। আমি কুমারগ্রাম বিধানসভা যে অঞ্চলটা, সেই অঞ্চলটাকে আমি পূর্ণভূমি বলি। কেন পূর্ণভূমি বলি এই কারণে যে পশ্চিমবাংলার একদম প্রত্যক্ষ অসম ভুটান সীমান্ত লাগোয়া এই কুমারগ্রাম দুয়ার শহরে সর্বশ্রেণীর মানুষ, আদিবাসী সম্প্রদায় সহ রাজবংশী, বাঙালি এবং অন্যান্য সম্প্রদায় মিলে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন সংগঠিত করেছিলেন 26শে সেপ্টেম্বর তারিখে এবং কুমারগ্রাম থানা দখল করেছিলেন। এই যে বিষয়টা, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বিত। সেই জন্য আমি কুমারগ্রাম দুয়ারকে পূর্ণভূমি বলি। কুমারগ্রাম দুয়ারকে পূর্ণভূমি বলেই আরেকটি কারণ, সেই কারণটি আজকে আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা, আমার বন্ধু ইতিহাসবিদ বসে আছেন, আমার সামনে ইতিহাসের অধ্যাপকরা আছেন, আমি শ্রদ্ধার সাথে ঘোষণা করছি যে আমাদের এই যে চাবলয় অঞ্চলে আদিবাসী চা শ্রমিকরা প্রথম ইংরেজ বিরোধী আন্দোলন শুরু করেছিল এই কুমারগ্রাম বিধানসভা হাতিপোতা চা বাগান। এটা আমার গল্প কথা নয়। ডিপিআইএর বার্ষিক প্রতিবেদনে 1917 সালের বার্ষিক প্রতিবেদনে 426 এবং 427 পৃষ্ঠায় এই বিষয়টি উল্লেখ করা আছে। কোথায় হয়েছিল? এই কুমারগ্রাম দুয়ার চা বাগানে আদিবাসী চা শ্রমিক, বিশেষ করে উরাও সম্প্রদায়ের চা শ্রমিকরা 1915 এবং 16 সালে এখানে একটা আন্দোলন সংগঠিত করেছিল। তার নাম টানা ভবন আন্দোলন। আন্দোলনের সূত্রপাত বর্তমান ঝাড়খণ্ড চট্টগ্রামপুর অঞ্চলে, সেখান থেকে আন্দোলনটা এখানে আসে এবং সেই আন্দোলনের ফলে তৎকালীন হাতিপোতা চা বাগানের ম্যানেজার আমার কুমারগ্রাম হাতিপোতা চা বাগানে 28 জন চা শ্রমিককে বাগান থেকে বহিষ্কার করেছিল। তাদেরকে 6 মাস জেল হয়েছিল। তাদের নাম পুলিশ ডায়েরিতে একদম লিপিবদ্ধ করা আছে। তার সেটা শুধু কুমারগ্রাম চা বাগানে হয়নি, হাতিপোতা চা বাগানে হয়নি, 3টে বাগান, 3টে বাগানে এই আন্দোলনটা ছড়িয়েছিল। একটা হলো হাতিপোতা চা বাগান কুমারগ্রাম দুয়ার, একটা হলো কেন্দ্রাপাড়া চা বাগান ধূপগুড়ি, আরেকটা হচ্ছে তেন্দু চা বাগান
বীরপাড়া শিশুবাড়ি রান্নাবিবাদ অঞ্চলে শালহা মণ্ডল এবং মঙ্গল সিং ভগত। আমরা এই ইতিহাসকে ভুলে গেছি। আমি মন্ত্রী মহোদয়ের কাছে একটা আবেদন রাখছি, তিনি ইচ্ছে করতেই পারবেন কুমারগ্রাম দুয়ার থেকে এর আগে আমরা জানি অনেকে মন্ত্রী হয়েছেন, বিধায়ক হয়েছেন, সংসদ হয়েছেন, কিন্তু এবং তারা উরাও সম্প্রদায়ের মানুষ, কিন্তু উরাও সম্প্রদায়ের এই ইতিহাসকে তারা ঠিক ওইভাবে কখনো ভেবে দেখেনি। আমি আমাদের বয়সে অনেক সম্মাননীয় মন্ত্রী তার কাছে একটা আবেদন রাখছি, অনুরোধ রাখছি, এই যে কুমারগ্রাম অঞ্চলের উরাও আদিবাসী জাত শ্রমিকরা প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিল, তাদের স্মরণে একটা স্মারক তৈরি করা হোক সেই জায়গায়। এখন আমাদের উত্তর বাংলার 70টি চা বাগানে কোথাও হাতিপোতা চা বাগানের নাম উল্লেখ নেই, সেই বাগানটি এখন রহিমাবাদ চা বাগান নামে রূপান্তরিত হয়েছে। ইতিহাস যারা গবেষণা করেন, যারা ইতিহাস নিয়ে একটু ভাবেন, আমি আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রাখতাম, এই উরাও রাষ্ট্রবিদদের এই যে আন্দোলন, এই আন্দোলনকে একটা সম্মানের জায়গা দিয়ে তাদের উদ্দেশ্যে, সেই আন্দোলনকারীদের উদ্দেশ্যে একটা স্মৃতিস্তম্ভ তৈরি করা হোক। আমি এই আন্দোলনের এই আবেদনটা রাখলাম। এবং আরেকটি কথা বলে শেষ করব, আমাদের সারা পৃথিবীতে 6 থেকে 7,000 ভাষা আছে। এর মধ্যে ভাষা, উপভাষা, বিভাষা আছে। যারা ভাষা নিয়ে কাজ করুন তারা জানেন, ভারতবর্ষে প্রায় 2 থেকে 2,500 ভাষার সন্ধান পাওয়া যায়। এবং এইখান থেকে প্রতি 24 ঘন্টায় একটি করে ভাষা হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে? সেই ভাষার ব্যবহার নেই, সেই ভাষার বাচক প্রশিক্ষক। আমাদের ভারতবর্ষ থেকে সেদিন আন্দামান থেকে ভাষা হারিয়ে গেল, বহু ভাষা আমরা খবর রাখি না। কেন হারিয়ে গেল? না, একজন লোক ছিলেন যিনি বহু ভাষা ব্যবহার করতেন, তার মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই ভাষাটি হারিয়ে গেল। আমাদের এই আলিপুরদুয়ার জেলায় বহু সম্প্রদায়, যাদের জনসংখ্যায় মাত্র 16 সেই ভাষাটাও বিপন্ন ভাষার মধ্যে পড়েছে। এবং সবচাইতে আশ্চর্যের কথা, যে আমরা আজকে বিমল ডক্টরকে সম্মাননা দিচ্ছি যে তার লেখা মূল ভাষায় ঝাড়খণ্ড বিশ্ববিদ্যালয়ে পাঠ করা হচ্ছে। অল আসাম ভাষার সভাপতি মহোদয় আছেন, তাদের দেখার থেকে একটি কথা জানায়, আমাদের পশ্চিমবাংলায় যত আদিবাসী আছে তাদের মধ্যে সংখ্যায় সবথেকে বেশি হল সাঁওতাল সম্প্রদায়। উত্তর বাংলায় যত আদিবাসী জনগোষ্ঠীর মানুষ আছে তার মধ্যে সংখ্যায় সবথেকে বেশি হল উরাও সম্প্রদায়ের মানুষ, এবং তাদের ভাষার নাম কুরু। এবং আশ্চর্যের কথা, দুঃখের কথা এটা যে আমাদের ভাষার যে বিপন্নতার তালিকাটা বেরিয়েছে, বিপন্ন তালিকা, তার মধ্যে এই কুরু ভাষাটা আছে। অথচ দেখুন, এই ভাষার বাচক বৈশিষ্ট্য অনেক, কিন্তু এই ভাষাটা, কুরু ভাষাটা বিপন্ন ভাষা। ভাষাবিদরা মনে করছেন এই ভাষাটা একদিন হারিয়ে যাবে। কেন বলছেন? যে না, কুরু ভাষার ব্যবহারটা হচ্ছে না, তারা অন্য ভাষায় কথা বলছেন। একটি আবেদন কেন্দ্রে কথাটি শেষ করব। আমাদের কেন্দ্রীয় সরকার আগস্ট মাস থেকে জনগণনা বা আদমশুমারি শুরু করছে। সেই সময় আপনারা এই অঞ্চল, উত্তর বাংলা সহ বিভিন্ন অঞ্চলে যারা কুরু সম্প্রদায়, উরাও সম্প্রদায়ের মানুষ, যাদের মাতৃভাষা কুরু, তারা তাদের ভাষার জায়গাতে অন্তত কুরু ভাষাটা লেখাবেন। তা না হলে যদি আপনার ছাত্রী লেখেন, তাহলে কিন্তু আপনাদের ভাষাটা আরও বিপন্নতার দিকে যাবে, সেটা কেউ আপনাদের পারবে না। এবং এই ভাষা চর্চার বিমল ডক্টরকে সম্মাননা জানানো এবং আপনাদের এই যে মহতী উদ্যোগ, এবং তারাও পত্রিকার সম্পাদক যে উদ্যোগটা নিয়েছেন, তার জন্য আমরা গর্ব অনুভব করি এবং তাদের ধন্যবাদ জানিয়ে ছোট করবো না। আমাদের উত্তর বাংলা, আমাদের একটা মিনি ভারতবর্ষ, আমরা বিমলবাবুকে সম্মাননা আসতে জানালাম, কিন্তু আমাদের এখানে যে অন্যান্য ভাষাগুলো, এই যে বসে আছে হীরাচরণ নাট্যের বড় ভাষা মেষ সম্প্রদায়ের মানুষ, আমাদের এখানে বসে আছে রাভা সম্প্রদায়ের সুশীল
সেখান থেকে একটা পত্রিকা বেরোয়, তারা ভাষা প্রতি আগ্রহী হচ্ছেন। যদিও ভাষাটা বিপন্ন, মালবাহিয়া জনগোষ্ঠী আছে এখানটাতে, মানে এটা গ্রামীণ জনগোষ্ঠীর ভাষা, সেই ভাষাটাও বিপন্ন ভাষার মধ্যে পড়েছে। এইরকম বহু ভাষা আমাদের এই অঞ্চলে অবলম্বী হয়ে যাবে। সুতরাং আগের থেকেই আমরা যারা ভাষা নিয়ে ভাবতে চাই তাদের কাছে একটা অনুরোধ থাকলো, নিজের মাতৃভাষার চর্চাটা আপনারা বজায় রাখবেন। সবাইকে শুভকামনা এবং ধন্যবাদ। ধন্যবাদ বিশিষ্ট গবেষক মাননীয় শ্রী প্রমোদনাথ মহাশয়। এখন আমরা শেষের দিকে এসেছি। সমাপ্তি মানে শেষ নয়, সমাপ্তি নতুন যাত্রার সূচনা। আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রী রামপ্রসাদ দেবী, সভাপতি কুরুক লিটারারি অ্যান্ড কালচারাল ওয়েলফেয়ার সোসাইটি, সমাপনী ভাষণ প্রদানের জন্য সশ্রদ্ধ আবেদন জানাচ্ছি মাননীয় শ্রী রামপ্রসাদ দেবী মহাশয়কে। ধন্যবাদ। সময় যথেষ্ট হয়ে গেছে। অনেকে হয়তো ঘুমের আবছা দেখছি, অনেকের হয়তো খিদা পেয়েছে। যা হোক, আজকের এই খুবই মহত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয় এবং খুবই দামি বলবো সেই জায়গায় আজকে উপস্থিত আমাদের মনোজ কুমার রাও, ওনার উপস্থিতি এই জায়গাটিকে যেটা রটাপুর আমরা অনেকে হতো রাস্তা থেকে যে লেখাটি আছে ট্রাইবাল কমিউনিটি হল, কিন্তু বাস্তবে নামটাকে হয়তো অনেকে পড়তেই পারে না। এই নাম হচ্ছে পুরো ভুমপুরিয়া। ভুমপুরিয়া অনেকে হয়তো এটা পড়তে পারে নাই, হয়তো মনে করছে হয়তো তামিলে লেখা বা তেলেগু লেখা, যেন কি একটা অভূত একটা ভাষার মধ্যে লেখা হয়েছে। যাও, এই একটা আজকের ভুমপুরিয়ায় উপস্থিত তারা পত্রিকার সম্পাদক মণ্ডলী, গণ্যমান্য ব্যক্তি সকলকে আমি নাম উচ্চারণ করছি না, তো ধন্যবাদ জানাচ্ছি। তারা আজকে এই গরমে সময় দিতে পেরেছে, উপস্থিত হয়েছে এবং তারা মূল্যবান বক্তব্য রেখেছে। বিশেষ করে তারা পত্রিকার সম্পাদিত মণ্ডলীকে আমি ধন্যবাদ জানাই। তারা আমাদের মতো লোককে এক খুবই গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে রেখে আমাদের ভাষা, কোনো ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য যেসব কথা বলাই ওনারা বলেছেন, এটা বাস্তবিক প্রয়োজন। কোনো ভাষা বাস্তবিক রূপে হারিয়ে যাচ্ছে। বিমল কুমার টপ্পর যে লেখা বইগুলো অনেকে হয়তো এখনো পড়েন নাই। এই বই যে বইটা লিখেছে, ও বইটাকে যদি আপনারা যেহেতু পুরো ভাষায় লেখা, যার জন্য পড়াটা একটু কঠিন হয় হয়তো, সেই ভাষার পুরো ভাষায় যে পত্রিকাগুলো আছে, যার বই লেখাগুলো বই আছে, সেই বইয়ের মধ্যে এত সুন্দরভাবে কাহিনী, গল্প এগুলো যখন লিখেছে, নাটক লিখে ছেলেদেরকে, বাচ্চাদেরকে জাগ্রত করার জন্য, পুরো ভাষাদেরকে জাগিয়ে তোলার জন্য যে চেষ্টা উনি করেছেন, সেটা সবই খুবই ধন্যবাদ। যাও, আমি আমার বক্তব্যে দীর্ঘায়ু করতে চাচ্ছি না, সময় নিতে চাচ্ছি না। আমি ধন্যবাদ আপনাদেরকে সকলকে দিচ্ছি যারা এখানে উপস্থিত হয়েছেন।
করছে, সঙ্গে দিচ্ছে, এটা খুবই আমাদের জন্য গর্বের বিষয়। তো আমি বিশেষ করে আপনাদেরকে হয়তো কিছুক্ষণ আগে আমি সোজাসুজি ওনাকে মন্ত্রী করে বলে আমি আমার দিয়ে বলছি না, সে নিজে একটু পরিচয়টা আমাদের দুজনে আমাদের যে পরিচয়টা সেটা হয়তো বলে দিয়েছে। মনেতে মাসি রান্না করে কিন্তু অপেক্ষায় আছে, কখন আসবে ছেলে, আর ছেলের অপেক্ষায় এইখানে সেও খিদায় আছে। এখন ছেলে না খেলে মাসি খাবে কি করবে? কোথাও বলে ঠিক আছে না? তো আমি বিমল কুমার দত্ত যে লেখা বইয়ের থেকে এটা কবিতা, এটা গান, বাস্তবে এটা যে বিয়ের সময় এটা গান করা হয়। তো এই বিয়ের গান যেটা আছে, বিয়ের সিজন, এখন বিয়ের সিজন না, এখন এটা হচ্ছে বর্ষাকাল। তো এই বর্ষাকালে বর্ষাতেই গান হয়, বিয়ের গান হয় না। লেখা জানি কেন আমি গানের সুরে বলে দিচ্ছি, আপনাদেরকে বইটা পড়বেন তখন হয়তো এই গানটা যখন দেখবেন বেশ 43 এই বইটা যখন পড়বেন তখন এই গানের একটু যদি পড়েন তাহলে আপনাদের ভালো লাগবে। গোটা জোরে এটা যে বিয়ের গান, তো আমি সুর করে শুনেছিলাম, আরো গানগুলো আছে এই সুরে যদি শুনবেন ওটা খুব ভালো লাগবে আপনাদের। ওটা পড়বেন, পত্রিকা পড়বেন, বিমল দত্ত বই, যেটা হয়তো উনি পুরো ভাষাটাকে বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছেন, হয়তো পরে বোঝার জন্য খুব একটা অসুবিধা হবে না। তাছাড়া এই বইয়ের এই পত্রিকার মধ্যে আমি দেখলাম উনি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কিভাবে উচ্চারণ করতে হয়, কেউ পড়তে হয়, অনেক কিছু একটু লিখে দিয়েছে। এটা খুব কাজের পত্রিকাটা, খুব কাজের। আমি ধন্যবাদ জানাবো পত্রিকা মণ্ডলীকে, এই ধরনের আরো পত্রিকা বাইর করবে। আরো অনেক কিছু জানার আছে। আমরা হয়তো পুরো ভাষা লিপি যেটা তরুণ শিক্ষিতে লেখা এখনো আমাদের এই পশ্চিমবঙ্গে খুব একটা মধ্যে আসে নাই। আশা করে আজকে না হয় কালকে একটা আমরা নিজের পায়ের মুখে দাঁড়াবো। তো যার জন্য এই সম্পাদক মণ্ডলী যারা পত্রিকা করতেছেন ওদেরকে অশেষ ধন্যবাদ দিয়ে, এবং আজকে যারা উপস্থিত থাকবেন সকলকে ধন্যবাদ দিয়ে আজকে এই অনুষ্ঠান থেকে আমি তো সমাপনের ঘোষণা করতে চাচ্ছিলাম, আমাদের আগে করে দিয়েছেন না, এখন আর সমাপন করা যাবে না। আর দুই একজন আছে হয়তো তাদের সমাপনের বক্তব্য শোনার পরে হয়তো তবে আমি যদি অনুমতি হয়, মাসি খিদায় আছে, তার মাসি খিদায় আছে, আমি যদি বলেন তাহলে আমি অনুমতি নিয়ে মনোজকে নিয়ে আমি চলে যেতে পারি কি? তো অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আপনারা যা বক্তব্য শোনাতে করবেন, আমি মন্ত্রীকে নিয়ে আমি চলে যাচ্ছি। ধন্যবাদ। যদি অনুষ্ঠানটা শেষ হওয়ার দিকে ছিল, শেষ মুহূর্তে আমাকে কিছু বলতে বলা হলো, আর বলাটাও খুব জরুরি হয়ে পড়েছে। সবার প্রথমে আমি মঞ্চে উপস্থিত সমস্ত গুণীজনদেরকে আমার প্রণাম জানাই। এখানে আমার যারা বড় আর ছোট তাদেরকে আমার শ্রদ্ধা আর ভালোবাসা। আজকের এই দিনটা একটা খুবই স্মরণীয় দিন হয়ে উঠে এসেছে আমাদের কাছে। তার জন্য যার এই অনুষ্ঠানের যারা আয়োজক রয়েছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আর যে কথা না বললেই হয় যে অনুষ্ঠানের যারা সূচনা করেছে বা এই যে পত্রিকা, তাদেরকে আমার হৃদয় থেকে অনেক অনেক ধন্যবাদ।
কলেজে প্রায় অনুষ্ঠান দেখি, প্রতিটা অনুষ্ঠানেই আমাদের বিধায়ক বা এমএলএ সবসময় কিন্তু অনুষ্ঠানে উপস্থিত হন। যে জিনিস আমি এখানে বলতে চাচ্ছি যে তারা কিন্তু অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠান শুরু করে দেওয়ার পরে কিন্তু তারা বেরিয়ে যায়। এই যে স্যার আজকে এত ধৈর্য সহকারে এই যে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এই গরমের মধ্যে বসে আছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এটাতেই তার প্রকৃতি পরিচয় আমরা বুঝতে পারি তিনি কতটা আমাদের সমাজ সংস্কৃতি ভাষাকে নিয়ে জাগ্রত। ওনাদের সময় হয় না, তা সত্ত্বেও এই যে এতক্ষণ ধরে আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার আজকে এখানে উপস্থিত থাকার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। এটা কোনো মতেই আমাদের কাছে একটা অনুপ্রেরণার চেয়ে কম না, অনেক কিছু আমাদের শেখার আছে। তারপরে রয়েছেন আজকে আমাদের গুণীজন বিমল কুমার টপ। আমি তো এক কথায় ওনাকে এনসাইক্লোপিডিয়া অফ ল্যাঙ্গুয়েজ কালচার বলি, কারণ আমি যখন রিসার্চ করছিলাম তখন উনি একমাত্র পাশে ছিলেন যার কাছ থেকে আমি সমস্ত রকম ইনফরমেশন কালেক্ট করেছি। কারণ যারা হয়তো হায়ার স্টাডিজে পড়াশোনা করছে, ভাষা আর সাহিত্য নিয়ে রিসার্চ করতে যাচ্ছে, তাদের ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়, কারণ এইখানে ইনফরমেশনগুলো খুব সহজে পাওয়া যায় না। কিন্তু উনি যেভাবে আমাকে সাহায্য করেছেন, প্রতিটা বিষয়ে যাকে বুঝিয়েছেন, পথ দেখিয়েছেন, তার জন্য আমি সবসময় ওনার কাছে কৃতজ্ঞ। আর আজকে সবার উপস্থিতিতে ওনাকে এই সম্মান পাওয়া দেখে আমার খুব ভালো লাগছে। আর যেহেতু এখানে আমাদের সমাজের ছোট থেকে বড় সবাই উপস্থিত রয়েছে, আমি সবার কাছে একটাই সাজেশন দেব যে আপনারা এগিয়ে আসুন। আজকে আমাদের সামনে বিমল টপ রয়েছে, কিন্তু তারপরে আর কে আসবে? আমাদেরকে এগিয়ে আসতে হবে। এখানে প্রচুর স্টুডেন্টসরা আছে, ভাই বোনরা আছে, সবাইকে তো বলবো, আমি আহ্বান জানাবো যে তোমরা এগিয়ে আসো। আমরা আছি, আমি যেমন বিমল তার কাছে সবসময় যাই, কিছু কিছু শিখেছি, সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। এবার আমাদের নেক্সট প্রজন্ম যারা আছে ওদেরকেও আমি বলবো যে তোমরাও আমাদের কাছে আসো, আমরা ওই একই পথে হাঁটবো। এই বলে আমি আমার